এই ঘটনাটা 2022 সালের। সেদিন আমার গন্তব্য ছিল ঢাকা থেকে কিছুটা দূরের এক জায়গায়। সেখানে এক ফার্নিচারের দোকানে কিছু মূল্যবান কাঠ পৌঁছে দেওয়ার কথা ছিল। রাস্তাটা দীর্ঘ, প্রায় 7-8 ঘন্টার পথ। আমি সাধারণত ভোরে রওনা দিই, যাতে দিনের আলো থাকতে থাকতেই গন্তব্যে পৌঁছাতে পারি এবং রাতের মধ্যে ঢাকায় ফিরতে পারি। কিন্তু সেদিন পরিস্থিতি একটু ভিন্ন ছিল। যে পার্টিকে কাঠ ডেলিভারি দেওয়ার কথা ছিল, তাদের গোদামে জায়গা হচ্ছিল না, তাই আমাকে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। সব কাজ শেষ করে যখন আমি টাকা বুঝে পেলাম, তখন ঘড়িতে রাত 10:30 বেজে গেছে। সেখান থেকে ঢাকার পথে রওনা দিতে দিতে প্রায় 11:30 বেজে গেল। যাওয়ার সময় আকাশটা বেশ পরিষ্কার ছিল, মাঝে মাঝে মেঘের আনাগোনা আর হালকা টিপটিপ বৃষ্টি ছাড়া তেমন কিছুই ছিল না। কিন্তু ফেরার সময় মনে হলো যেন আকাশের চেহারাটাই পাল্টে গেছে। নিকষ কালো মেঘ ছেয়ে গেছে পুরো আকাশ। বাতাসটাও কেমন যেন ভারী হয়ে উঠেছে। আমার মনে কু ডাকছিল, কিন্তু লম্বা পথ পাড়ি দিতে হবে, তাই দেরি করার কোনো সুযোগ ছিল না। মালিককে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে ফিরতে অনেক রাত হবে। তিনি সাবধানে আসতে বললেন। ট্রাকটা স্টার্ট দিয়ে যখন হাইওয়েতে উঠলাম, তখন চারপাশটা একেবারে নিস্তব্ধ। মাঝে মাঝে 2-1টা গাড়ি সাই করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ সময়ই রাস্তাটা আমার একারই মনে হচ্ছিল। ট্রাকের হেডলাইটের আলোয় যতটুকু দেখা যায় ততটুকুই আমার পৃথিবী। বাকি সবকিছু যেন এক বিশাল অন্ধকারে ডুবে আছে। আমার সঙ্গে বলতেছিল শুধু ইঞ্জিনের একটানা গর্জন আর ক্যাসেট প্লেয়ারে বাজতে থাকা পুরোনো দিনের গান। আমার একটা অদ্ভুত ভয় আছে। ছোটবেলা থেকেই আমি বিজলি চমকালে খুব ভয় পাই। মেঘের গর্জনে আমার বুকটা ধরফর করে ওঠে। বয়স বাড়ার সাথে সাথে ভয়টা কিছুটা কমেছে বটে, কিন্তু পুরোপুরি যায়নি। অন্য 10 জন মানুষ যেভাবে বিজলির ঝলকানিকে স্বাভাবিকভাবে নেয়, আমি সেভাবে পারি না। প্রতিটা ঝলকানিতে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। ছোটবেলায় মা বলতেন, আল্লাহর নাম নিলে ভয় লাগে না। সেই থেকে এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। যখনই আকাশ ডেকে ওঠে, আমি মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করি। গাড়ি চালাতে চালাতে প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেল। ঢাকার দূরত্ব তখন অনেক। চারপাশের পরিবেশটা ধীরে ধীরে আরো থমথমে হয়ে আসছিল। বাতাসের বেগ বাড়ছিল, আর গাছের পাতাগুলো সেই বাতাসে অদ্ভুতভাবে দুলছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নিয়ে খেলা করছে। হঠাৎ করে আকাশটা যেন চিরে গেল। কানের পর্দা ফাটানো একটা শব্দ হলো, আর তার সাথে সাথেই এক ঝলকানি আলোয় চারপাশটা দিনের মতো ফর্সা হয়ে আবার নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল। আমার হাতটা স্টিয়ারিং হুইলে কেঁপে উঠল, বুকের ভেতরটা ধক করে উঠল। আমি সাথে সাথে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। একটার পর একটা বিজলির ঝলকানি হতে লাগলো। মনে হচ্ছিল যেন আকাশটা আজ ভেঙে পড়বে। আমি গাড়ির গতি কিছুটা কমিয়ে দিলাম। এমন ঝড়ের রাতে দ্রুত গাড়ি চালানো মানে বিপদকে দাওয়াত দেয়া। আমার মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামলো, কিন্তু বৃষ্টির বদলে কেমন যেন একটা গুমট ভাব চারদিকে। বাতাসের শো শো শব্দটা ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু মনটা পড়েছিল আকাশের দিকে। প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি আবার বিদ্যুৎ চমকাবে। নিজের অজান্তে আমার শরীরটা শক্ত হয়ে আসছিল। আমি বারবার নিজেকে বোঝাচ্ছিলাম, জাফর, তুই বড় হয়েছিস, তুই একজন ট্রাক ড্রাইভার, তোর এত ভয় পেলে চলবে না। কিন্তু মনকে কি আর অত সহজে বোঝানো যায়? ভয়টা আমার রক্তে মিশে আছে। ছোটবেলার সেই স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল। একবার ঝড়ের রাতে আমি বাড়ির উঠোনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার খুব কাছে একটা নারকেল গাছের ওপর বাজ পড়েছিল, কিন্তু ভয়ঙ্কর শব্দ আর আগুনের ঝলকানি আমি আজও ভুলতে পারিনি। সেই থেকে এই ভয়টা আমার সঙ্গী হয়ে গেছে। আমি স্টিয়ারিংটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। সামনের লম্বা অন্ধকার রাস্তাটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এর যেন কোনো শেষ নেই। এই রাস্তাটা আমাকে আমার চেনা ঢাকার দিকে নিয়ে যাচ্ছে, নাকি কোনো এক অজানা ভয়ঙ্কর গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে, তা আমি বুঝতে পারছিলাম না। শুধু এটুকু বুঝতে পারছিলাম, রাতটা আজ খুব একটা ভালো যাবে না। প্রকৃতির এই রুদ্রমূর্তি আমার মনে এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছিল, যার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। চারপাশের এই নিকষ কালো অন্ধকার আর মেঘের গর্জন যেন এক অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছিল, যা আমার জন্য পথে অপেক্ষা করছিল। আমি শুধু দোয়া পড়ছিলাম আর ভাবছিলাম কখন এই ঝড় থামবে আর আমি নিরাপদে আমার চেনা শহরে পৌঁছাতে পারবো। কিন্তু আমার ভাগ্য হয়তো অন্য কিছুই লেখা ছিল। সেই রাতের ঘটনা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। গাড়ি চালাতে চালাতে আরো কিছুটা পথ এগিয়েছি। এতক্ষণ শুধু বিজলি চমকাচ্ছিল আর মেঘের গর্জন শোনা যাচ্ছিল, কিন্তু এবার পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো। আমার বুকের ধুকপুকানিটাও যেন আকাশের গর্জনের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল। হাইওয়ের এই অংশে এসে আমি পুরোপুরি একা হয়ে গেলাম। গত আধা ঘন্টায় আমার ট্রাক ছাড়া আর একটাও গাড়ি চোখে পড়েনি। চারপাশটা এতটাই অন্ধকার যে মনে হচ্ছিল যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হেডলাইটের আলো ছাড়া আর কিছুই দেখার উপায় নেই।
দুপাশের যে বিস্তীর্ণ মাঠ বা জঙ্গল রয়েছে তা শুধু বিজলির আলোতেই ক্ষণিকের জন্য দেখা যাচ্ছিল, আর পরক্ষণে আবার নিকষ কালো অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। তবে কেমন বৃষ্টি! আমি আমার ড্রাইভারি জীবনে বহুবার ঝড় বৃষ্টির রাতে গাড়ি চালিয়েছি, কিন্তু এমন বৃষ্টি আমি জীবনেও দেখিনি। সাধারণ বৃষ্টির ফোঁটার মতো নয়, মনে হচ্ছিল যেন আকাশ থেকে কেউ বালতি বালতি পানি ঢালছে। ট্রাকের ছাদে এমন জোরে শব্দ হচ্ছিল যে ইঞ্জিনের আওয়াজও ঠিক মতো শোনা যাচ্ছিল না। উইন্ডশিল্ডের ওপর পানি পড়ার তোরে সামনের রাস্তা দেখাটাই মুশকিল হয়ে পড়েছিল। আমি ভাইপারের গতি সবচেয়ে বাড়িয়ে দিলাম, কিন্তু তাতেও বিশেষ লাভ হচ্ছিল না। ভাইপারগুলো যেন এই পানির স্রোতের সাথে পেরে উঠছিল না। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য জায়গায়। বৃষ্টির সাথে সাথে কোথা থেকে যেন ঘন কুয়াশা এসে চারদিকটা ছেয়ে ফেলল। গ্রীষ্মকালের এমন ঝড় বৃষ্টির রাতে কুয়াশা, ব্যাপারটা আমার কাছে একেবারেই অস্বাভাবিক মনে হলো। এটা সাধারণ কুয়াশা ছিল না, মনে হচ্ছিল যেন সাদা ধোঁয়ার একটা দেয়াল আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। হেডলাইটের তীব্র আলো সেই কুয়াশার দেয়াল ভেদ করে কয়েক ফুটের বেশি যেতে পারছিল না। আমার মনে হচ্ছিল আমি যেন দুধের সাগরে গাড়ি চালাচ্ছি। সামনের রাস্তাটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। আমি খুব সাবধানে, প্রায় থেমে যাওয়ার মতো গতিতে গাড়ি চালাতে লাগলাম। কিন্তু কয়েক মিনিট যাওয়ার পরেই আমি বুঝলাম যেভাবে গাড়ি চালানো আর আত্মহত্যার মধ্যে কোনো পার্থক্য নেই। রাস্তাটা এতটাই নির্জন যে অন্য কোনো গাড়ি আসার সম্ভাবনা কম, কিন্তু যদি হঠাৎ কোনো গাড়ি বা অন্য কিছুর সামনে এসে পড়ে তাহলে একদম ধাক্কা লাগার আগ মুহূর্তেও আমি তাকে দেখতে পাবো না। একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিলাম গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে অপেক্ষা করব। বৃষ্টি বা কুয়াশা কিছুটা কমলে তারপর আবার রওনা দেব। জীবন বাঁচানোটা আগে দরকার। এই ভেবে আমি খুব সাবধানে রাস্তার একেবারে বাম দিকে ট্রাকটা চেপে নিয়ে গেলাম এবং একটা ফাঁকা জায়গায় ইঞ্জিন বন্ধ করে দিলাম। ইঞ্জিন বন্ধ করার সাথে সাথেই প্রকৃতির ভয়াল গর্জন যেন আরো স্পষ্টভাবে আমার কানে আসতে লাগলো। বৃষ্টির ঝমঝম শব্দ, বাতাসের শস্য আওয়াজ আর মেঘের ভয়ঙ্কর গর্জন সব মিলিয়ে এক গা ছমছমে পরিবেশ। আমি হেডলাইটটা জ্বালিয়ে রাখলাম যাতে পেছনের কোনো গাড়ি যদি আসে তবে আমাকে দেখতে পায়। ট্রাকের কেবিনের ভেতর আমি একা বসে আছি। চারদিকে শুধু পানি আর কুয়াশার রাজত্ব। বিজলির প্রতিটা ঝলকানিতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। মনে হচ্ছিল প্রতিটা বজ্রপাত যেন আমার ট্রাকের উপরেই হচ্ছে। আমি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে দৌড়াদৌড় পড়তে লাগলাম। সময় যেন আর কাটছিল না। প্রতিটা সেকেন্ডকে 1 ঘন্টার মতো মনে হচ্ছিল। আমি শুধু ভাবছিলাম কখন এই দুর্যোগ থামবে। এভাবে বসে থাকতে থাকতে প্রায় মিনিট 15 বেশ কেটে গেছে। আমি কিছুটা ধাতস্থ হওয়ার চেষ্টা করছিলাম। ভাবছিলাম প্রকৃতির এই রূপের কাছে মানুষ কতটা অসহায়। ঠিক সেই মুহূর্তে বৃষ্টির শব্দের মাঝেও আমি একটা অন্যরকম আওয়াজ পেলাম। একটা ঠক ঠক শব্দ। শব্দটা আসছে আমার ট্রাকের দরজার দিক থেকে, চালকের পাশের দরজাটা থেকে। প্রথমবার শব্দটা শুনে আমি ঠিক পাত্তা দিলাম না। ভাবলাম হয়তো ঝড়ের কারণে কোনো গাছের ডাল বা অন্য কিছু উড়ে এসে গাড়িতে লেগেছে। এমনটা হওয়া স্বাভাবিক কিছু নয়। আমি চুপ করে বসে রইলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার একই শব্দ হলো। এবার আরো স্পষ্ট, ঠক ঠক। কি যেন বাইরে থেকে আমার দরজায় টোকা দিচ্ছে। আমার সারা শরীর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুকের ভেতরটা ধরাস করে উঠল। এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে, এই নির্জন হাইওয়েতে, যেখানে আশেপাশে কোনো জনবসতির চিহ্ন মাত্র নেই, সেখানে আমার ট্রাকের দরজায় কে টোকা দিতে পারে? আমার মাথায় নানা রকম চিন্তা আসতে লাগলো। এটা কি কোনো বিপদের সংকেত? ডাকাত বা ছিনতাইকারী নয়তো? তারা হয়তো এই দুর্যোগের সুযোগ নিয়ে রাস্তায় ওত পেতে বসে আছে। আমি ভয়ে একেবারে জমে গেলাম। নিঃশ্বাস বন্ধ করে কান পেতে রইলাম। কোনো শব্দ করলাম না। যদি বাইরে কেউ থেকেও থাকে সে যেন বুঝতে পারে যে আমি ভেতরে জেগে আছি। আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যেন আমার আয়ু কেড়ে নিচ্ছে। আমি দরজার দিকে ভয়ে তাকাতেও পারছিলাম না। শুধু ভাবছিলাম এখন আমার কি করা উচিত। আমি কি কোনো শব্দ করব, নাকি এভাবে চুপ করে বসে থাকব? চারপাশের ভয়ঙ্কর পরিবেশের সাথে আমার মনের ভয় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। এই ঠক ঠক শব্দটা যেন কোনো সাধারণ মানুষের ছিল না, বরং কোনো এক অশুভ আগন্তুকের আগমন বার্তা ছিল, যা আমার জন্য এক ভয়ঙ্কর রাত অপেক্ষা করে আছে তার জানান দিচ্ছিল। বাইরে থেকে আসা সেই ঠক ঠক শব্দটা আমার হৃৎপিণ্ডের গতিকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। আমি সিটের সাথে একেবারে মিশে গিয়েছিলাম, যেন কেউ আমাকে দেখতে না পায়। আমার মাথা তখন কাজ করছিল না। এই নির্জন ভয়ঙ্কর পরিবেশে এমন একটা ঘটনা আমার কল্পনাকেও হার মানাচ্ছিল। আমি স্থির হয়ে বসে রইলাম। একটা কথা বললাম না। ভাবলাম যদি কোনো সাড়া না দেই তাহলে হয়তো আগন্তুক বিরক্ত হয়ে নিজেই চলে যাবে। কয়েক মিনিট কবরের নিস্তব্ধতার মতো কেটে গেল। বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি কিছুটা স্বস্তি পেলাম। মনে মনে ভাবলাম হয়তো আমার শোনার ভুল হয়েছে, অথবা যাই হোক সে চলে গেছে। আমি একটু নড়ে চড়ে বসতে যাব, এমন সময় আবার সেই শব্দ। এবার শব্দটা আরো জোরালো এবং মরিয়া, যেন বাইরে যে আছে সে নিশ্চিত যে আমি ভেতরে আছি।
আমার আর চুপ করে থাকা সম্ভব হলো না। বুক ভরার সাহস নিয়ে আমি আমার মোবাইলটা পকেট থেকে বের করলাম সময়টা দেখার জন্য। স্ক্রিনের আলো জ্বলে উঠতেই আমি দেখলাম রাত 1টা বাজতে 17 মিনিট বাকি, অর্থাৎ ঘড়িতে বাজে 12টা 43। সময়টা দেখে আমার বুকের ভেতরটা আরো কেঁপে উঠল। মধ্যরাত ঘনিয়ে এসেছে। আমি মোবাইলটা হাতে নিয়ে ভাবছিলাম কাকে ফোন করা যায়, কিন্তু আমার ভাবনার মাঝে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমার হাতের মুঠোয় থাকা মোবাইলটার স্ক্রিনটা হঠাৎ করে নিভে গেল, ফোনটা বন্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, এমনটা তো হওয়ার কথা নয়। আমি ঢাকা থেকে রওনা দেওয়ার আগেই ফোনটা পুরোপুরি চার্জ দিয়েছিলাম, এখন অন্তত 70% চার্জ থাকার কথা। তাহলে হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেল কেন? আমি পাওয়ার বাটনটা চেপে ধরে ফোনটা অন করার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ফোনটা যেন একেবারে মরে গেছে। এই ঘটনায় আমার ভয়টা আরো 1000 গুণ বেড়ে গেল। আমার বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমটাও বন্ধ হয়ে গেল। আমি এখন এই দৈত্যকার ট্রাকের ভেতর পুরোপুরি একা এবং অসহায়। ঠিক সেই মুহূর্তে চতুর্থবারের মতো দরজায় টোকা দেওয়ার শব্দ হলো। এবার আর শুধু টোকা নয়, সাথে একটা কর্কশ মহিলার কণ্ঠস্বরও ভেসে এলো। ভাই, দয়া করে দরজাটা একটু খুলুন, আমাকে একটু সাহায্য করুন। কণ্ঠস্বরটা শুনে আমি কিছুটা অবাক হলাম, আবার কিছুটা ভয়ও পেলাম। একজন মহিলার কণ্ঠ, এই ঝড়ের রাতে, এই নির্জন হাইওয়েতে একজন মহিলা কি করছে? তার সাথে কি অন্য কেউ আছে? এটা কি কোনো নতুন ফাঁদ? আমার মাথায় তখন একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। রাতের বেলায় হাইওয়েতে অনেক সময় মহিলাদের ব্যবহার করে বিভিন্ন চক্র গাড়ি থামিয়ে লুটপাট করে। এটাও সেরকম কিছু নয় তো? আমি কোনো উত্তর দিলাম না, চুপ করে রইলাম। কিন্তু মহিলাটি আবার বলে উঠল, তার কণ্ঠে এবার কান্নার সুর। ভাই, আমার সাথে আমার বাচ্চাটা আছে। এই বৃষ্টিতে আমরা কোথাও আশ্রয় পাচ্ছি না। বাচ্চাটার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, দয়া করে একটু সাহায্য করুন। বাচ্চা শব্দটা শোনার সাথে সাথেই আমার মনের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমার নিজেরও 2টো বাচ্চা আছে, তাদের মুখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠল। একজন বাবা হিসেবে আরেকটা বাচ্চার কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। আমার এতক্ষণের সব ভয়, সব সন্দেহ যেন এক মুহূর্তের জন্য উবে গেল। আমি ভাবলাম, যদি সত্যি সত্যি একজন মা তার অসুস্থ বাচ্চাকে নিয়ে এই দুর্যোগে বিপদে পড়ে থাকে আর আমি তাকে সাহায্য না করি, তাহলে আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। কিন্তু পরক্ষণে আমার যুক্তিবাদী মনটা আবার জেগে উঠল। জাফর, আবেগ দিয়ে ভাবিস না, এটা একটা ফাঁদও হতে পারে। দরজা খোলার সাথে সাথেই হয়তো 10-12 জন লোক এসে তোকে ঘিরে ধরবে। এই দোটানার মধ্যে আমি ঠিক কি করব বুঝতে পারছিলাম না। মহিলাটি বাইরে থেকে তখনও অনুনয় বিনয় করে যাচ্ছিল। শেষ পর্যন্ত আমি আর স্থির থাকতে পারলাম না। যা থাকে কপালে এই ভেবে আমি খুব সাবধানে জানালার কাজটা সামান্য একটু নামালাম, যাতে বাইরেটা দেখতে পারি। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে আর ঘন কুয়াশার চাদরে চারদিক ঢাকা। আমি নিচে উঁকি মেরে দেখলাম আমার ট্রাকের দরজার ঠিক পাশেই একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার সারা শরীর একটা কালো কাপড়ে ঢাকা, মাথাটাও ঘোমটার মতো করে ঢাকা, তবে কোলে কাপড়ে মোড়ানো ছোট্ট একটা কিছু, যা দেখে বোঝা যাচ্ছে ওটা একটা বাচ্চা। মহিলাটি মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তাই তার মুখটা আমি ঠিক মতো দেখতে পারছিলাম না। চারপাশের অন্ধকার কুয়াশা আর বৃষ্টির কারণে তার অবয়বটাও ছিল অস্পষ্ট। কিন্তু আমার চোখ আটকে গেল তার কোলের বাচ্চাটার দিকে। কাপড়ের ফাঁক দিয়ে বাচ্চাটার ফুটফুটে নিষ্পাপ মুখটা দেখা যাচ্ছিল। চোখ দুটো বন্ধ, বিজলির এক ঝলকানিতে আমি দেখলাম বৃষ্টির বড় বড় ফোঁটা বাচ্চাটার মুখের ওপর পড়ছে, কিন্তু সে একটু নড়ছে না। এই দৃশ্যটা দেখার পর আমার আর কোনো সন্দেহ রইল না। আমার মনে হলো কোনো ডাকাত দল এত নিখুঁতভাবে একটা বাচ্চাকে নিয়ে অভিনয় করতে পারে না। আমার ভেতরের মানবতা বোধ জেগে উঠল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দরজাটা খুলে দিলাম। মহিলাটি কিছু বলার আগেই আমি বললাম, আপনি আপনার বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি ভেতরে উঠে আসুন, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার কথা শেষ হতে না হতেই মহিলাটি কোনো রকম ইতস্তত না করে এক লাফে ট্রাকের কেবিনে উঠে আমার পাশের সিটে বসে পড়ল। তার ওঠার ভঙ্গিটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হলেও আমি তখন সেটাকে পাত্তা দেইনি। আমি দরজাটা বন্ধ করে দিয়ে তাকে বললাম, দেখুন, এখন গাড়ি চালানো সম্ভব নয়। এই বৃষ্টি আর কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না। গাড়ি চালালে দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের বৃষ্টিটা কমার জন্য অপেক্ষা করতে হবে। মহিলাটি কোনো কথা বলল না, শুধু আমার দিকে না তাকিয়ে হ্যাঁসূচক মাথা নাড়ল। তার এই নীরবতা আমার কাছে একটু অদ্ভুত লাগলো, কিন্তু আমি ভাবলাম হয়তো ভয়ে বা ঠান্ডায় তিনি কথা বলতে পারছেন না। আমি আমার সমস্ত ভয় আর সন্দেহকে মন থেকে ঝেড়ে ফেলে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলাম যে আমি একজন অসহায় মা ও তার সন্তানকে এই দুর্যোগের মধ্যে আশ্রয় দিতে পেরেছি। কিন্তু আমি তখনও জানতাম না যে আমি কোনো অসহায় মানুষকে নয়, বরং এক ভয়ঙ্কর বিপদকে নিজের হাতে আমার গাড়িতে তুলে নিয়েছি। মহিলাটিকে ট্রাকে আশ্রয় দেওয়ার পর আমি কিছুটা স্বস্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল অন্তত একটা ভালো কাজ করতে পেরেছি। বাইরের ঝড় বৃষ্টির তাণ্ডব তখনও চলছিল।
আমি নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম। কেবিনের ভেতরটা একেবারে চুপচাপ, শুধু বৃষ্টির একটানা শব্দ আর আমাদের দুজনের নিঃশ্বাসের আওয়াজ। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। এরপর আমি একটা জিনিস খেয়াল করে একেবারে চমকে উঠলাম, যা আমার এতক্ষণের স্বস্তি আর মানসিক শান্তিকে এক মুহূর্তে কেড়ে নিয়ে আমার শরীরকে বরফের মতো ঠান্ডা করে দিল। আমি খেয়াল করলাম মহিলাটি এবং তার কোলের বাচ্চাটি একেবারে শুকনো। তাদের গায়ে বা কাপড়ে এক ফোঁটা পানির চিহ্নও নেই। ব্যাপারটা খেয়াল করার সাথে সাথে আমার কলিজার ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। এটা কিভাবে সম্ভব? বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাতে কয়েক সেকেন্ড দাঁড়ালেই একটা মানুষ আগাগোড়া ভিজে চুপচুপে হয়ে যাওয়ার কথা। আর এই মহিলা তো তার বাচ্চাকে নিয়ে অন্তত মিনিট 10 ধরে আমার ট্রাকের বাইরে দাঁড়িয়েছিল, অথচ তার কালো কাপড়টা এমন শুকনো যেন সে এই মাত্র ঘর থেকে বেরিয়েছে। এই অসম্ভব দৃশ্যটা আমার মাথাকে পুরোপুরি এলোমেলো করে দিল। আমি আর চোখে আবার ভালো করে মহিলাটির দিকে তাকালাম। হ্যাঁ, আমার কোনো দেখার ভুল হয়নি। সে এবং তার বাচ্চাটা পুরোপুরি শুকনো। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি তীব্রভাবে পস্তাতে শুরু করলাম। আমি কাকে আমার ট্রাকে তুলেছি? এই নির্জন হাইওয়েতে, এই দুর্যোগপূর্ণ রাতে আমার সরলতার সুযোগ নিয়ে কোনো ভয়ঙ্কর জিনিস আমার গাড়িতে আশ্রয় নিয়েছে। আমার বুকের ভেতর হাতুড়ির ঘা পড়তে লাগলো। আমি ভয়ে ঘেমে যাচ্ছিলাম। বিদ্যুতের প্রতিটা ঝলকানিতে আমার ভয়টা যেন বহুগুণে বেড়ে যাচ্ছিল। আমি আর কোনো কথা বলার সাহস পেলাম না। একেবারে চুপচাপ মূর্তির মতো স্টিয়ারিং হুইল ধরে বসে রইলাম। আমার মনের মধ্যে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা কোনো মানুষ হতে পারে না। মানুষ হলে তার ভেজে যাওয়ার কথা। তাহলে এটা কি? কোনো খারাপ জিনিস? কোনো ছায়ামূর্তি? আমি আরও একটা জিনিস খেয়াল করলাম। মহিলাটি ট্রাকে ওঠার পর থেকে একটিবারের জন্য নড়াচড়া করেনি। সে যেভাবে বসেছিল ঠিক সেভাবেই পাথরের মূর্তির মতো বসে আছে। এমনকি তার কোলের বাচ্চাটাও অদ্ভুতভাবে শান্ত। এতক্ষণ ধরে সে একবারও কাঁদেনি, একটুও নড়েনি। একটা ছোট বাচ্চা এতক্ষণ ধরে এভাবে স্থির হয়ে থাকতে পারে, এটা আমার বিশ্বাস হচ্ছিল না। আমার সন্দেহটা ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হতে লাগলো যে আমি এক মারাত্মক ভুল করে ফেলেছি। আমি এক অশরীরী অবয়বের পাল্লায় পড়েছি। এসব ভাবতে ভাবতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি ভয়ে একটা কথা বলতে পারছিলাম না। শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর ভাবছিলাম কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাব। সময় যেন আর কাটছিল না। প্রতিটি মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো মনে হচ্ছিল। অবশেষে প্রায় আধা ঘন্টা পর প্রকৃতির তাণ্ডব কিছুটা কমে আসতে শুরু করলো। বৃষ্টির বেগটা ধীরে ধীরে কমে এলো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বৃষ্টি কমার সাথে সাথে সেই ঘন অস্বাভাবিক কুয়াশাটাও যেন বাতাসে মিলিয়ে যেতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই সামনের রাস্তাটা আবার স্পষ্ট হয়ে উঠল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমার একমাত্র চিন্তা ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই অবয়বটাকে আমার ট্রাক থেকে নামিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। আমি কাঁপা কাঁপা হাতের ট্রাকটা স্টার্ট দিলাম। ইঞ্জিনের গর্জনে আমার ভয় পাওয়া মনটা কিছুটা হলেও সাহস পেল। ট্রাক চালাতে চালাতে আমি আস্তে করে মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনার পরিবারে আর কে কে আছে? এত রাতে আপনি একটা বাচ্চাকে নিয়ে একা একা কোথায় যাচ্ছিলেন? আমার প্রশ্ন শুনে মহিলাটি আমার দিকে তাকালো না। সে সামনের দিকে তাকিয়ে সে একই কর্কশ আবেগহীন কণ্ঠে উত্তর দিল, আমার পরিবারে আমি আর আমার বাচ্চা ছাড়া আর কেউ নেই। তার এই সংক্ষিপ্ত উত্তর আমার ভয়কে আরো বাড়িয়ে দিল। আমি আর কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর মহিলাটি হঠাৎ তার হাত দিয়ে ইশারা করে আমাকে গাড়ি থামাতে বলল। জায়গাটা ছিল আরো নির্জন। রাস্তার দুপাশে ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। আমি তার ইশারা মতো গাড়িটা থামালাম। আমি মুখ খুলে কিছু জিজ্ঞাসা করব, তার আগে মহিলাটি কোনো কথা না বলে বাচ্চাটাকে নিয়ে দরজা খুলে ট্রাক থেকে নেমে গেল। তার নেমে যাওয়ার ভঙ্গিটাও ছিল অস্বাভাবিক রকমের দ্রুত। সে গাড়ি থেকে নেমে রাস্তার এক পাশে হাঁটা ধরল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সবকিছু এত দ্রুত ঘটল যে আমি কি হচ্ছে তা বুঝে ওঠার বা তাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগটুকু পেলাম না। আমি শুধু হা করে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। মহিলাটির চোখের আড়াল হওয়ার সাথে সাথেই আমি এক তীব্র স্বস্তি অনুভব করলাম। মনে হলো যেন আমার কাঁধ থেকে বিশাল একটা বোঝার পাথর নেমে গেল। গাড়ির ভেতরের ভারী দম বন্ধ করা পরিবেশটা হঠাৎ করে আবার স্বাভাবিক হয়ে গেল। আমার মনে হচ্ছিল একটা সাক্ষাৎ বিপদ আমার গাড়ি থেকে নেমে গেছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। আমার তখন এতটাই ভয় লাগছিল যে আমি পেছনের দিকে তাকানোরও সাহস করিনি। সাথে সাথে গিয়ার পাল্টে অ্যাক্সিলারেটরে সজোরে চাপ দিলাম। ট্রাক্টর তীব্র গতিতে গর্জন করে সামনের দিকে ছুটে চলল। আমার তখন একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত জায়গাটা ছেড়ে ঢাকার দিকে পালিয়ে যাওয়া। আমি ভাবতেও পারিনি যে বিপদটা তখনও শেষ হয়নি, বরং আসল ভয়ঙ্কর ঘটনার জন্য সে আমার পথে অপেক্ষা করছে। সে অদ্ভুত অবয়বটা ট্রাক থেকে নেমে যাওয়ার পর আমি প্রায় পাগলের মতো গাড়ি চালাতে শুরু করেছিলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, এখান থেকে পালাতে হবে।
যত দ্রুত সম্ভব, যত দূরে সম্ভব। আমি অ্যাক্সিলারেটরে এমনভাবে পা চেপে ধরেছিলাম যে ট্রাকের ইঞ্জিনটা যেন যন্ত্রণায় আর্তনাদ করছিল। বাইরের অন্ধকার আর নির্জনতা আমার ভয়কে কমাচ্ছিল না, বরং আরও বাড়িয়ে দিচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল ওই ছায়ামূর্তিটা হয়তো আবার আমার পিছু নিয়েছে। আমি রিয়ার ভিউ মিররের দিকে তাকাতেও সাহস পাচ্ছিলাম না, ভয়ে যদি আবার ওই অবয়বটাকে দেখতে পাই। এভাবে প্রায় 10-15 মিনিট একটানা গাড়ি চালানোর পর আমার শরীরে একটা অস্বস্তি শুরু হলো। ভয় আর উত্তেজনায় হয়তো আমি খেয়াল করিনি, কিন্তু আমার প্রচণ্ড প্রস্রাবের বেগ পেয়েছিল। প্রথমে আমি ব্যাপারটাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করলাম। ভাবলাম ঢাকার কাছাকাছি কোনো একটা হোটেলে বা পাম্পে গিয়ে থামবো, কিন্তু বেগটা এতটাই তীব্র ছিল যে আমার পক্ষে আর এক মুহূর্ত সহ্য করা সম্ভব হচ্ছিল না। আমার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে গাড়ি চালানোটাও কঠিন হয়ে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম আমাকে গাড়ি থামাতেই হবে, না চাইতেও বাধ্য হয়ে আমাকে এই নির্জন রাস্তায় আবারও ট্রাক থামাতে হলো। আমি রাস্তার একপাশে গাড়িটা দাঁড় করালাম, ইঞ্জিন বা হেডলাইট কিছু বন্ধ করলাম না। আমার মন বলছিল যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে আবার গাড়িতে উঠে পড়তে হবে, 1 সেকেন্ডও বাইরে থাকা নিরাপদ নয়। আমি কাঁপা কাঁপা পায়ে গাড়ি থেকে নামলাম। চারদিকে নিকশ কালো অন্ধকার, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পরিবেশটা এতটাই থমথমে যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজছিল। আমি ট্রাক থেকে নেমে সামান্য একটু দূরে রাস্তার পাশের ঝোপের আড়ালে গেলাম। ভয়ে আমার শরীর তখন কাঁপছে। আবার বারবার মনে হচ্ছিল অন্ধকারের মধ্য থেকে কেউ যেন আমাকে লক্ষ্য করছে। আমি তাড়াতাড়ি আমার কাজ সেরে প্রায় দৌড়াতে দৌড়াতে গাড়ির দিকে ফিরে এলাম। কিন্তু ফিরে এসে আমি যে দৃশ্য দেখলাম তা দেখার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। সেই দৃশ্যটা দেখার পর আমার চোখ দুটো যেন কপালে উঠে গেল। আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম সেই কালো কাপড় পরা মহিলাটি তার কোলের বাচ্চাটাকে নিয়ে আমার ট্রাকের দরজার সামনে, ঠিক আমি যেখানে নামার সময় দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়ে আছে। সে স্থির চোখে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভয়ে একচুলও নড়তে পারছিলাম না। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। আমি তাকে কিছু বলবো বা চিৎকার করব সেই শক্তিও আমার ছিল না। আমার হতভম্ব অবস্থার মধ্যেই মহিলাটি প্রথমবারের মতো তার মুখটা তুলে আমার দিকে তাকালো। আর তার মুখটা দেখার সাথে সাথেই আমার কলিজাটা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। আমি যা দেখলাম তা কোনো মানুষের মুখ হতে পারে না। তার মুখটা ছিল অস্বাভাবিক রকমের বড়, এত বড় যে তার হাসিটা যেন এক কানের লতি থেকে শুরু হয়ে অন্য কানের লতি পর্যন্ত চলে গেছে। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু এক ভয়ঙ্কর পৈশাচিক হিংস্রতা। তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছিল, যেন দুটো আগুনের গোলা। এই বিভৎস দৃশ্য দেখে আমার গলা দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। আমার মস্তিষ্কে তখন একটাই সংকেত, দৌড়াও জাফর দৌড়াও। আমি আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে পেছনের দিকে ঘুরে উল্টো দিকে দৌড় দিলাম। আমি কোথায় দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি তার কোনো হুঁশ আমার ছিল না। আমি শুধু দৌড়াচ্ছিলাম। আমার পেছনে যেন সাক্ষাৎ মৃত্যু তাড়া করে ফিরছিল। দৌড়াতে দৌড়াতে আমার ফুসফুসটা যেন ছিঁড়ে যাচ্ছিল। আমি প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম, আর দৌড়ানোর শক্তি আমার ছিল না। না চাইতেও আমাকে নিঃশ্বাস নেওয়ার জন্য একটু থামতে হলো। আমি রাস্তার পাশে একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে ঝুঁকে পড়ে হাঁপাচ্ছিলাম। দৌড়ানোর সময় আমি একেবারের জন্য পেছনে ফিরে তাকাইনি। আমার সেই সাহস ছিল না। গাছের নিচে দাঁড়িয়ে আমি যখন বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিলাম, ঠিক তখনই আমি একটা অদ্ভুত গুঙ্গানের আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা খুব কাছ থেকেই আসছিল। আমি চমকে উঠে কান পেতে আওয়াজটা বোঝার চেষ্টা করলাম। আওয়াজটা যেন উপর থেকে আসছে। আমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা শরীরে যখন গাছের উপরের দিকে তাকালাম, তখন আমার আত্মাটা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। আমি দেখলাম গাছের একটা মোটা ডালে সেই ভয়ঙ্কর অবয়বটা তার বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। তার সেই বিভৎস হাসিটা তখনও তার মুখে লেগে আছে। সে আমার দিকেই তাকিয়ে আছে। এই দৃশ্যটা দেখার পর আমার গলা দিয়ে বাবা গো বলে একটা চিৎকার বেরিয়ে এলো। আমি আর কোনো দিকে না তাকিয়ে আবার দৌড় দিলাম। আমার তখন দিশেহারা অবস্থা। আমি যে কোথা থেকে দৌড়ে কোথায় যাচ্ছিলাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। আমার শুধু মনে হচ্ছিল আমাকে বাঁচতে হবে, এই ভয়ঙ্কর জিনিসের হাত থেকে আমাকে মুক্তি পেতেই হবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি দূরে আবছা আলোর দেখা দেখতে পেলাম। একটু খেয়াল করতে আমি বুঝতে পারলাম ওটা আমার ট্রাকের হেডলাইটের আলো। আমি দৌড়াতে দৌড়াতে পথ হারিয়ে আবার আমার ট্রাকের কাছাকাছি চলে এসেছি। আমার মাথায় তখন একটা বুদ্ধি এলো, আমি যদি কোনোভাবে দৌড়ে গিয়ে ট্রাকে উঠে দরজা বন্ধ করে দিতে পারি তাহলে হয়তো আমি বেঁচে যাব। ট্রাকটা আমার কাছে তখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে হচ্ছিল। এই ভেবে আমি আমার শেষ শক্তিটুকু সঞ্চয় করে ট্রাকের আলোর দিকে দৌড়াতে শুরু করলাম। আমি ভাবতেও পারিনি যে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা তখনও দেখা বাকি ছিল। আমার ট্রাকের হেডলাইটের আলোটা
তখন আমার কাছে অন্ধের যষ্টির মতো মনে হচ্ছিল। আমি আমার শরীরের সমস্ত শক্তি এক করে সেই আলোর দিকে দৌড়াচ্ছিলাম। আমার একটাই লক্ষ্য ছিল গাড়িতে উঠে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়া। আমার মনে হচ্ছিল একবার যদি আমি ওই লোহার বাক্সের ভেতরে ঢুকতে পারি তাহলে বাইরের কোনো কিছুই আর আমার ক্ষতি করতে পারবে না। আমি দৌড়াচ্ছিলাম আর মনে মনে আল্লাহকে ডাকছিলাম। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল, কিন্তু বাঁচার তীব্র আকাঙ্ক্ষা আমাকে থামতে দিচ্ছিল না। কিন্তু আমি যখন দৌড়াতে দৌড়াতে গাড়ির অনেক কাছে চলে এলাম, তখন আমি আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে বিভৎস দৃশ্যটা নিজের চোখে দেখলাম। সেই দৃশ্য দেখার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার সারা শরীরে একটা তীব্র কম্পন শুরু হলো। চোখ দুটো বিস্ময়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। আমার অবস্থা এমন হলো যেন আমার নিঃশ্বাস এখনই বন্ধ হয়ে আমি মারা যাব। আমি দেখলাম আমার ট্রাকের ঠিক সামনে হেডলাইটের উজ্জ্বল আলোয় সেই ভয়ঙ্কর অবয়বটা দাঁড়িয়ে আছে। কিন্তু সে একা নয়, সে তার কোলে থাকা সেই বাচ্চাটাকে খাচ্ছে। আপনি ঠিকই শুনেছেন, সে জ্যান্ত বাচ্চাটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার সেই কানের লতি পর্যন্ত বিকৃত মুখটা রক্তে ভেসে যাচ্ছে। বাচ্চাটার শরীর থেকে রক্ত গড়িয়ে তার কালো কাপড়ে পড়ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার ধারালো দাঁত দিয়ে সে বাচ্চার মাংস ছিঁড়ে নিচ্ছে। একটা অবর্ণনীয় পৈশাচিক আনন্দে তার মুখটা কুৎসিত হয়ে আছে। এই নারকীয় দৃশ্য দেখে আমার সারা শরীর অবশ হয়ে গেল। আমার দৌড়ানোর শক্তি, চিৎকার করার শক্তি, এমনকি চিন্তা করার শক্তিও যেন আমি হারিয়ে ফেললাম। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমার চোখ দুটো পলক ফেলতে ভুলে গিয়েছিল। আমি দেখলাম বাচ্চাটাকে খেতে খেতে সেই ছায়া মূর্তিটা আমার দিকে এগিয়ে আসতে শুরু করছে। তার চোখে মুখে এক তীব্র হিংসা আর ক্ষুধা। তার মুখটা রক্তে মাখামাখি, যা দেখে আমার পেটের ভেতরটা গলিয়ে উঠল। সে আমার দিকে এক পা করে এগিয়ে আসছিল, আর তার সে ভয়ঙ্কর হাসিটা হাসছিল। আমি বুঝতে পারছিলাম বাচ্চাটার পর এবার আমার পালা। এই ভয়ঙ্কর দৃশ্য আর তার এগিয়ে আসাটা আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। আমার মস্তিষ্ক যেন এই ভয়ঙ্কর বাস্তবতাকে আর গ্রহণ করতে পারছিল না। আমি জ্ঞান হারানোর আগে শেষবারের মতো দেখলাম সেই রক্তমাখা মুখটা আমার খুব কাছে চলে এসেছে। তারপর আর কিছুই আমার মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে একটা অপরিচিত ঘরের মধ্যে একটা খাটের উপর শোয়া অবস্থায় আবিষ্কার করলাম। ঘরের আলো জানালা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করছে। আমার সারা শরীরে তীব্র ব্যথা, মনে হচ্ছে যেন কেউ আমাকে পিটিয়ে আধমরা করে দিয়েছে। আমি চোখ খুলে কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে রইলাম। ঘরটা আমার চেনা নয়, এটা কোনো গ্রামের সাধারণ একটা বাড়ি। আমার জ্ঞান ফিরেছে দেখে আমার সামনে বসে থাকা একটা অল্প বয়সী ছেলে বলে উঠল, ভাই, আপনার জ্ঞান ফিরেছে? আল্লাহর অশেষ রহমত। আমি ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। তার মুখটা দেখে মায়াবী মনে হলো। আমি দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলাম, আমি কোথায় আর আপনি কে? ছেলেটি বলল, ভাই, ভয় পাবেন না। আমরা আপনাকে খুব ভোরে রাস্তার পাশে একটা ট্রাকের সামনে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখি। আপনার অবস্থা দেখে আমরা বুঝতে পারি যে হয়তো ট্রাকটা আপনারই। আমরা ট্রাকের গায়ে লেখা একটা ফোন নাম্বার দেখে সেই নাম্বারে ফোন দেই। তখন দেখি ট্রাকের ভেতর থেকে আপনার মোবাইলটা বেজে উঠল। তখন আমরা নিশ্চিত হই যে আপনি এই ট্রাকের মালিক। আমরা আপনাকে এখানে নিয়ে এসেছি, অনেক চেষ্টা করেও আপনার জ্ঞান ফেরাতে পারছিলাম না। ছেলেটির কথা শুনে আমার রাতের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। আমি চমকে উঠে বললাম, আমার মোবাইল তো রাতে বন্ধ হয়ে গিয়েছিল, তাহলে ফোন বাজলো কিভাবে? ছেলেটি বলল, সেটা তো আমরা জানি না ভাই। আমরা যখন ফোন দিয়েছি তখন তো আপনার মোবাইল অনই ছিল। এই কথা শুনে আমার ভয়টা আবার ফিরে এলো। তার মানে ওই ভয়ঙ্কর জিনিসটা আমার সাথে যা করেছে তার সবকিছুই ছিল বাস্তব, কোনো দুঃস্বপ্ন নয়। এর মধ্যে ঘরে আরেকজন বয়স্ক লোক প্রবেশ করলেন। ছেলেটি তাকে সবকিছু বলল। আমি তখন ওই বয়স্ক লোকটিকে রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে লোকটির মুখের চেহারা পাল্টে গেল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি বড় বাঁচা বেঁচে গেছো বাবা, আল্লাহর কাছে শুকরিয়া জানাও। রাতের বেলায় ওইসব এলাকায় যাতায়াত করা ঠিক নয়। রাতের সময়টা হলো ওইসব খারাপ জিনিসের আনাগোনার সময়। তুমি সৌভাগ্যবান যে তারা তোমার কোনো বড় ক্ষতি করেনি। আমি তখন বুঝতে পারলাম যে আমার শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। আমি নড়াচড়া করতে পারছিলাম না, আর আমার চোখের নিচে গভীর কালো দাগ পড়ে গেছে। বয়স্ক লোকটি আমার অবস্থা দেখে বললেন, বাবা, তোমার শরীর খুব দুর্বল, তুমি আজকের দিনটা আমাদের বাড়িতেই থেকে যাও। তোমার পরিবারকে ফোন করে জানিয়ে দাও যে তুমি ভালো আছো আর এখানে একদিন থাকবে। তোমার ট্রাকটা আমরা এক জায়গায় রাখার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের এই আন্তরিকতায় আমি মুগ্ধ হলাম। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সেই দিনটা আমি তাদের বাড়িতেই কাটালাম। কিছুটা সুস্থ বোধ করার পর পরের দিন সকালে আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার ট্রাক নিয়ে ঢাকার পথে রওনা দিলাম। আমি ঢাকায় ফিরে এসেছি, আমার পরিবারের কাছে ফিরে এসেছি, কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আমি কোনোদিনও ভুলতে পারবো না।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। যিনি ঘটনা দিয়েছেন তার নাম দেব, আর দেবের বন্ধুর নাম হচ্ছে গৌরব। দেব জানায় যে এখন থেকে 5 বছর আগে ঘটনাটির সূত্রপাত হয়। তখন সে কলেজে 2য় বর্ষের স্টুডেন্ট। ওই সময় তার আর এক বন্ধু হয়, তার নাম হচ্ছে গৌরব। যেই জায়গাটাতে ঘটনা, এটা হচ্ছে নেপালের মোরাং জেলার একটা গলি। এই গলিটার নাম হচ্ছে মিরগোলিয়া। এই যে দেব, তার সাথে আবার একটা মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল। এই মেয়েটার বাড়ি আবার যেই এলাকায়, সেই এলাকারই ছেলে হচ্ছে গৌরব। দেব বুদ্ধি করে গৌরবের সাথে একটু বন্ধুত্ব করেছিল, কেননা যেহেতু গৌরব ওখানকার লোকাল ছেলে, আর দেবকে কিন্তু মাঝে মাঝে ওই মেয়ের সাথে দেখা করার জন্য ওই এলাকাতে যেতে হতো। তো ওই এলাকার লোকাল বন্ধু থাকলে তো ভালোই হয়, সমস্যার হাত থেকে বাঁচা যায়। এই চিন্তা করেই মূলত গৌরবের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছিল। তাছাড়া এমনিতেও দুইজনের মধ্যে ভালো সম্পর্ক হয়েই যায়। গৌরবকে যখন সব বিষয় খুলে বলে মেয়েটার কথা, গৌরব বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওই এলাকায় যাবি আসবি, কোনো প্রবলেম নাই। তবে একটা বিষয়, সেটা হচ্ছে এই এলাকায় ঢোকার জন্য 4টা রাস্তা আছে। 4টা রাস্তার মধ্যে সবগুলো রাস্তা দিয়েই ঢোকা যায়, তবে সন্ধ্যার পর 2 নাম্বার রাস্তা দিয়ে ঢোকা যাবে না। এটা নিষেধ। এটা নিয়ে একটা সমস্যা হয়েছে, এইটা সমাধানের জন্য গ্রামবাসীর চেষ্টা চালায় যাচ্ছে। সমাধান হয়ে গেলে তখন যাওয়া যাবে। এখন দেব বলতেছে কি সমস্যা, এটা তো বুঝতে পারলাম না, কিসের সমস্যা আর কিসের সমাধান? কোনো মামলা টামলা আছে নাকি যে সন্ধ্যার পর পুলিশ বা অন্য কেউ যেতে দেয় না কোর্টের নির্দেশনা থাকার কারণে? তখন গৌরব বলে না, এরকম কিছু না, অন্য একটা সমস্যা, এগুলো এখন না বলেই সমাধান হয়ে গেলে তখন বলবো। তো এটা নিয়ে আর দেব সেভাবে আলোচনা করে নাই। একদিন হয় কি, ওই গৌরবদের ওখানে একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা এমন যে ওই প্রোগ্রামে ওই মেয়েটাও আসবে, আর গৌরব আবার দেবকে দাওয়াত দিয়েছে। ভালোই হলো, দেখা সাক্ষাৎ হয়ে যাবে। এখন প্রোগ্রামগুলো শেষ হতে হতে তো রাত হয়ে যায়, ওদের বেলাও সেটাই হয়। এখন বাইক নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গৌরব দেবকে এগিয়ে দেবে, এমনই কথা ছিল। যখন তারা বের হয়েছে, বের হওয়ার পর এই দেব যে সে গৌরবকে বলছে যে ভাই চল ওই 2 নাম্বার রাস্তা দিয়ে যাই। বলছে যে না রে, তুই এইটা নিয়ে আমাকে কিছু বলিস না, কারণ এটা নিয়ে গ্রামে একটা সমস্যা চলতেছে, আমরা এদিক দিয়ে না যাই। আর এটা নিয়ে একটা ঘটনাও আছে। কি ঘটনা? তখন তো আসলে এই দেব যেহেতু বারবার বিরক্ত করছিল গৌরবকে ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য, বাধ্য হয়েই গৌরব একটা বিষয় বলে তাকে। সেটা হচ্ছে যে ওই রাস্তাতে নাকি একটা ছোট্ট ব্রিজ আছে। এটা এমন একটা ব্রিজ, যত শক্ত করেই ওখানে ব্রিজ বানানো হোক না কেন, ওই ব্রিজটা নাকি টেকে না। সকালবেলা দেখা যায় ওই ব্রিজটা ভেঙে গেছে। মানে নির্মাণ হচ্ছে হচ্ছে হচ্ছে, যখন উদ্বোধন হয়ে যায় পরদিনই ওই ব্রিজটা ভেঙে যায়। এখন এই ব্রিজটা না থাকলে গ্রামের লোকদের তো আসা যাওয়া করা কষ্ট। বাধ্য হয়েই তারা ওখানে একটা বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করে। ওর উপর দিয়ে শুধু মোটর সাইকেল চলতে পারে খুব সাবধানে, আর লোকজন হাঁটাহাঁটি করতে পারে, হালকা রিক্সাগুলো চলাচল করতে পারে, এমনভাবেই ওই ব্রিজটা তৈরি করা হয়েছিল। কিন্তু পাকাপোক্ত ব্রিজ ওখানে থাকে না, পিলারগুলো মাটির নিচে চলে যায়, আর উপরের অংশ সেগুলো ভেঙে কোথায় যেন চলে যায়। অর্থাৎ ব্রিজের অস্তিত্বই থাকে না, এমনটা বলতে হয় আর কি। এরপর মূলত লোকজন ওখানে এই ধরনের একটা ব্রিজ তৈরি করেছে, যেটা এখনো আছে। যখন এটা বলা হয় তখন এই দেব ভাই উনি বলতেছেন, জানে তাতে কি, এখন ব্রিজ তো ওইটা না হয় ভেঙে গেছে, এখন যেটা আছে সেটা দিয়ে তো যাওয়া যাবে, তো সমস্যা কি, যাই ওই দিক দিয়ে যাই। তখন আবার এই যে গৌরব বলে, না এক কাজ কর, তুই আজকে আমাদের বাসায় থাক, সকালবেলা দুজন মিলে তারপর কলেজে যাব। পরের দিন আবার একটা পরীক্ষাও ছিল। তখন আবার এই দেব ভাই বলছেন, আরে আমি তো আমার আব্বা আম্মারে বলে আসি নাই, যেহেতু কালকে পরীক্ষা, রাত্রে যদি না থাকি তখন তো আবার একটা সমস্যা, যেহেতু বলে আসছি নাই আমার তো যেতেই হবে। বলে আসলে একটা কথা ছিল, বাইরে কোথাও এখন থাকা যাবে না। এদিকে গৌরব একটা দূরত্ব পর্যন্ত এগিয়ে দিয়ে গৌরব দেখিয়ে দেয় যে দেব তুই এদিক দিয়ে চলে যা। দেব ভাইয়ের মাথার মধ্যে কিন্তু আবার একটা বিষয় কাজ করে যে যাই না,
2 নাম্বার রাস্তা দিয়ে কি হবে, এই চিন্তা করে উনি ওই 2 নাম্বার রাস্তা দিয়ে চলাচল শুরু করেছেন। অর্থাৎ উনি ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। কিছু দূর যাবার পর উনি দেখেন বিশাল বড় একটা গাছ। রাতের বেলা ওইটা যে আসলে কি গাছ উনি বুঝতে পারেন নাই। তো ওই গাছটা এত বড় দেখেই ভয় লাগে। উনি হঠাৎ করে খেয়াল করেন ওই গাছটার একটা ডালে মনে হচ্ছে কিছু একটা ঝুলে আছে। উনি চিন্তা করলেন জিনিসটা কি। ওনার হাতে কিন্তু লাইট ছিল। উনি ওইদিকে লাইটটা ধরেছেন। যেই না লাইট ধরেছেন উনি এমন ভয় পেয়েছেন যেটা আসলে উনি কল্পনাই করেন নাই যে এই জিনিস উনি দেখবেন। উনি দেখেন যে একটা মেয়েটার বয়স খুব বেশি না, হয়তো বা 16-17 বছরের মতো হবে আর কি। তো এই মেয়েটা গলায় ফাঁস দিয়ে ওই গাছের একটা ডালে ঝুলছে, আর মেয়েটা এই দেবের দিকে তাকিয়ে আছে আর খিলখিল করে হাসছে। হাসির আবার কোনো শব্দ হচ্ছে না। এই জিনিসটা দেখার পর উনি ওই দিক থেকে এমন এক দৌড় দিয়েছেন, মানে যেদিকে যাবেন ওই দিকে। বেশ খানিকটা দূর যাওয়ার পর দেখেন যে পাশে একটা মন্দির আছে। ওই মন্দিরের সিঁড়ির উপর হুমড়ি খেয়ে পড়েন। উনি দেখতে পেলেন মন্দিরের ভিতরে আলো জ্বলছে। দেখা গেল যে ওখানে একজন পুরোহিত আছেন। তো ওই পুরোহিত বাইরে বের হয়ে আসছেন, এসে বলেন যে কি ব্যাপার, তুমি এখানে কি করো? তোমাকে দেখে তো এই এলাকার ছেলে বলে মনে হচ্ছে না। পরে দেব ভাই বলেন যে আমি তো এখানে একটা প্রোগ্রামে আসছিলাম, আমার বন্ধু গৌরবকে পুরোহিত চিনতে পারেন, বলে যে এই রাস্তায় গৌরব তোমাকে আসতে দিল? তখন দেব ভাই বলেন যে আসলে না গো, তোমা আমাকে মানা করছিল, আমি আসলে কৌতূহলী হয়ে এদিক দিয়ে আসছি। তখন বলে যে ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে একটু পানি ছিটা দিয়ে দেই। দেখা গেল যে ওই পুরোহিত মশাই কিছু পানি এনে ওনাকে সেটা দিয়েছেন এবং এরপরে বলতেছেন যে ঠিক আছে এখন তুমি যাও, আর কোনো সমস্যা নাই, বাড়িতে চলে যাও, সন্ধ্যার পরে এই রাস্তাতে এসো না। এই রাস্তাতে আগে সমস্যা ছিল না, হঠাৎ করে সমস্যা তৈরি হয়েছে, আমরা একটা সমাধানের চেষ্টা করতেছি, কারণ এখানে আরো অনেক মানুষ বসবাস করে, এটা তো পরিত্যক্ত রাস্তা না। এই রাস্তায় মানুষজন চলাচল করে দিনের বেলাতে, আগে আমরা চলাচল করছি সবসময়, রাতের বেলাতেও করছি, আপাতত আমরা করতে পারতেছি না। আশেপাশে তো আরো বাড়িঘর আছে এই রাস্তার আশেপাশে, তারাও আপাতত এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর চলাচল করছে না। এরপর তো ঠিকঠাক মতোই দেব ভাই বাড়িতে চলে আসছেন। তো এর পরের ঘটনা, উনি বাড়িতে গিয়েছেন, যেহেতু ভয় পেয়েছেন, হালকা একটু জ্বর আসছিল, তবে পরের দিন উনি পরীক্ষা দিতে গিয়েছেন, এমনিতেই আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি আর কি। পরবর্তীতে গৌরবের সাথে কিন্তু বিষয়টা শেয়ার করেছেন ওই পরীক্ষা শেষ করার পর। গৌরব তো বেশ মানে রেগেই যায় যে তোকে না বারবার বললাম যে তুই অন্য রাস্তা দিয়ে যা, আমি ওখান থেকে বিদায় নিয়ে যাওয়ার পর তুই আবার ওই 2 নাম্বার রাস্তা দিয়ে ঢুকছিস, এই কাজটা তো উচিত হয় নাই তোর। তখন বলেন যে এই ব্যাপার, ওই যে পুরোহিত মশাই আমাকে পানি ছিটা দিয়ে দিয়েছিল। ও পুরোহিত মশাই এলাকায় খুব একজন ভালো মানুষ হিসাবে পরিচিত আর কি। আসলে সমস্যাটা কি হয়েছে এই অংশটুকু তো আসলে এই দেব ভাইয়ের সাথে ঘটেছিল। আসলে ওখানে সমস্যাটা কি হয়েছে সেটাই বলি আর কি, খুব বেশি দিন আগের কথা না। মানে এই যে এই ঘটনাটা, এই ঘটনা শুরু হয়েছে, এই যে সমস্যাটা শুরু হয়েছে, এই সমস্যা শুরু হয়তো মাসখানেক বা তারও একটু আগের ঘটনা আর কি। ওই গ্রামের একটা মেয়ে, তার নাম হচ্ছে প্রিয়া চাকমা। এই মেয়ের সাথে একটা সম্পর্ক ছিল ছেলের সাথে। এই ছেলেটার নাম ছিল হচ্ছে সেমি বর্মা। একদিন হয় কি, এই দুইজনের মধ্যে বেশ ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পর এই ছেলেটা বলে যে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই, আমি গেলাম। এই মেয়েটা এই শোক সামলাতে না পেরে নাকি ওই গাছটাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আসলে ঝামেলাটা অন্যখানে। সেটা হলো এই মেয়েটাকে কেউ একজন বুদ্ধি দিয়েছিল। কি বুদ্ধি? যে তুই যদি ঠিক ওই গাছের ওই ডালে আত্মহত্যা করিস তাহলে তুই মৃত্যুর পর ওই ছেলেটাকেও সাথে করে নিয়ে যেতে পারবি, তখন দুইজনের আত্মা একসাথে থাকবে। তখন মেয়েটা চিন্তা করছে বেঁচে থাকতে যদি ওকে না পাই তাহলে মরার পরেই ওর সাথে নিয়েই অনন্তকাল থাকবো। যে এই বুদ্ধিটা দিয়েছে তার নামটা জানা যায় না বা তার পরিচয় জানা যায় না, তবে এই বুদ্ধিটা দিয়েছিল, এই বুদ্ধিটা নেওয়ার পর ওই মেয়েটা তার পরিবারের সাথে খুব আক্রোশ ভরে শেয়ার করেছিল যে আমি মরবো, আর ওরেও আমি মারবো, ওই ছেলেরাও মারবো, মেরে আমায় ওর আত্মাটা নিয়ে গিয়ে আমার আত্মার ওর সাথে একসাথে থাকবো। এই তোরে কে এই বুদ্ধি দিছে সে আর বলে না, মানে ওই মেয়েটা বলে না। এরপরেই মূলত প্রিয়া চাকমা এই ঘটনাটা ঘটায়।
আসলে এরপরে তো ওই ছেলের আর কিছুই হয় নাই, মাঝখান থেকে প্রিয়া চাকমা মেয়েটা মারা যায়। ঠিক এই প্রিয়া চাকমা মারা যাবার পর থেকেই ওখানে ভয়ঙ্কর সব ঘটনা শুরু হয়েছে। এই প্রিয়া চাকমার আর একটা ছোট বোন আছে, তার বয়স 8 থেকে 9 বছর। এই বোনটাও ওই গাছ না, অন্য আর একটা গাছের সাথে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। এখন কেন করলো? প্রিয়া চাকমা কেন মারা গেল, কিভাবে মারা গেল, এই কথা নাকি সন্ধ্যার পর সে আরো কয়েকজন মহিলার সাথে শেয়ার করে, আর ওই গাছটার কথা বলে যে ওই গাছটাতে সে মারা গেছে। ওই গাছটাতে মারা গেছে সেটা ঠিক আছে, এটা তো ওখানকার লোকজনও জানে, তবে সেই গাছটার নাম ধরে বলেছিল। এর কয়েকদিন পরেই এই 8-9 বছর বয়সের একটা শিশু, সেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। অথচ তার তো কোনো সমস্যা ছিল না, তার তো আত্মহত্যার কোনো কারণ ছিল না। এরপর সমস্যা দেখা দিল যে সন্ধ্যার পর ওই গ্রামের কোনো নারী যদি ওই গাছের নাম মুখে উচ্চারণ করত, এর কয়েকদিনের মধ্যেই তার অপমৃত্যু হতো। হয় গলায় দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, বা তার লাশ রাস্তার এক পাশে পড়ে আছে। এরকম 3-4টা ঘটনা ঘটে। তো এই ধরনের ঘটনা যখন ঘটা শুরু করেছে, তখনই বলা হলো যে এই গাছের যে অবস্থান, এর পাশে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আপাতত চলাচল করার দরকার নাই, এই সমস্যার সমাধান করতে হবে। এই জন্যই ওই 2 নম্বর রাস্তাটা সাময়িকভাবে তারা চলাচলের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন গ্রামবাসী, যে আমরা আপাতত চলাচল করবো না, দিনের বেলা চলাচল করবো, সন্ধ্যার পরে না। এর মধ্যেই এই যে দেব ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছে। তো দেব ভাই যখন বিষয়টা শুনলেন, উনি শুনে তো খুবই মর্মাহত হলেন যে গ্রামের এরকম কয়েকটা মহিলা, বাচ্চা মারা গেছে, আর কে এই বুদ্ধিটা দিল? ওই ছেলে তো ঠিকই জীবিত আছে, খোঁজ খবর নিয়ে দেখা যায়, কিন্তু প্রিয়া চাকমা তো মারা গেছে। এই বুদ্ধি শুনে যে তার আত্মা ওই ছেলের আত্মাকে নিয়ে যাবে, 2 জন অনন্তকাল বসবাস করবে। আসলে তো এটা একটা ফলস ইনফরমেশন ছিল, মিথ্যা তথ্য ছিল। যে এটা করেছে তার উদ্দেশ্যটা কি ছিল? সে কোনো একটা উদ্দেশ্য আছে। তো যাই হোক, এর পরে নাকি প্রায় 2 মাস কেটে যায়। 2 মাসের মধ্যে আর কোনো সমস্যা হয়নি। মানুষজন এটা নিয়ে আর আলোচনা করে না, বিশেষ করে মহিলারা আলোচনা করে। যারা মারা গেছে সবাই মহিলাই ছিল। এরপর আর একটা মেয়ে মারা যায়। সেই মেয়েটা তার বাড়ির পাশে একটা আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে মারা যায়। কিন্তু সে যেই ডালে আত্মহত্যা করেছিল বলে মানুষজন ধারণা করছে, এই ডালে তার পক্ষে ওঠার কথা নয়। এই ডালে উঠে সেখানে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়বে, এটাও আসলে সম্ভবপর ছিল না। তবে জানা যায় সেও নাকি কোনো এক সন্ধ্যার পর মজা করেই ওই গাছটার নাম মুখে এনেছিল। এরপর আর একজন বৃদ্ধা মহিলা মারা যায়। এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটে। ওই বৃদ্ধা মহিলা কিন্তু কোনো কারণ ছাড়াই তার ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এখন এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু চলমান রয়েছে। কি করা যায়, কি করা যায়, এটা নিয়ে তো তারা আলাপ আলোচনা করছে, গ্রামের লোকজন, পুরোহিত মশাই আলোচনা করছে। তখন ওনারা একটা পণ্ডিতকে নিয়ে আসেন। পণ্ডিতকে নিয়ে আসার পর ওই পণ্ডিতের সাথে বেশ কিছু জিন ছিল। এরাও পিশাচ গোত্রের জিন হলেও এরা ভালো উপকার করত। ওই পণ্ডিত এসে বলেন যে আসলে ওই গাছে আগে থেকেই বেশ কিছু পিশাচ শ্রেণীর জিন ছিল, তবে ওরা কারো ক্ষতি করত না। এত বড় একটা গাছ, এই গাছের নিচ দিয়ে রাতের বেলা কেউ হেঁটে গেলেও কাউকে ভয় দেখাতো না। তবে হ্যাঁ, ওই যে বীজ ভেঙে পড়তো, এটার সাথে একটা সম্পর্ক আছে তাদের, এছাড়া তেমন কোনো ক্ষতি করতো না। যখনই ওই প্রিয়া চাকমা মেয়েটা ওই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, মূলত ও এমন একটা সময় আত্মহত্যা করেছে আর এমন একটা উদ্দেশ্যে আত্মহত্যা করেছে যে সে আত্মহত্যা করার পর তার আত্মা ওই ছেলের আত্মা নিয়ে চলে যাবে। সে ওই গাছে আত্মহত্যা করার কারণে ওই গাছটা নাকি অপবিত্র হয়ে গেছে। এই গাছটা ওই জিনেরা পবিত্র হিসাবেই সেখানে থাকতো। সে যখনই আত্মহত্যা করেছে তখন নাকি ওই গাছটা অপবিত্র হয়ে যাওয়ার কারণে অন্য পিশাচ গোত্রের জিনেরা এই গাছে আস্তানা গাড়ার জন্য এইখানে এসে হামলা করছে। হামলা করার কারণে এই যে এখানে যে পিশাচ গোত্রের ভালো জিনেরা থাকে, এদের পরিবার থাকে, এরা এই গাছ থেকে যেন চলে যায়, এই জন্য হামলা তো করেছে অন্য জিনেরা। হামলা করার পর এদের কিছু নিরীহ জিন মারা যায়।
এই কারণে ওরা এমন ক্ষিপ্ত হয়েছে যে এই গ্রামের মহিলারা তারা আসলে বেঁচে থাকার অযোগ্য। একটা এসে মারা গেছে, যার কারণে কোনো কারণ ছাড়াই আমাদেরকে মরতে হচ্ছে। এই গাছটা অপবিত্র করার কারণে অন্য জাদুকর জিনেরা এখানে এসে আস্তানা গাড়ার জন্য আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমাদের গোত্রের নিরীহ জিনেরা মারা যাচ্ছে, এটা তো হতে পারে না। যদিও বা এই গাছে থাকা জিনেরা নাকি ওই পিশাচ গোত্রের জিনেদেরকে তাড়িয়ে দিয়েছিল, এরা আর আসতে পারে নাই, কিন্তু এরা এই গ্রামের মহিলাদের উপরে, মেয়েদের উপরে এমন ক্ষিপ্ত হয়েছে, তখন তারা কি প্রতিজ্ঞা করেছে যে যেই না সন্ধ্যার পরে এই গাছের নাম মুখে নেবে শুধু, এরই মৃত্যু অনিবার্য, আমরা তারে মেরে ফেলব। এই কাজটাই মূলত ঘটছে। এখন সমাধান কি? এরা কোনো সমাধানের দিকে যেতে চায় না, বলে যে আমার গোত্রের নিরীহ জিনেরা মারা গেল, এর সমাধান কি? তোমরা পারবা এর জীবনটা ফিরাই দিতে? আমরা কি তোমাদেরকে ভয় দেখাইতাম? আমরা কি তোমাদের কোনো ক্ষতি করতাম? রাত বিরেতে কি আমরা তোমাদেরকে ভয়ঙ্কর রূপে কখনো দেখা দিছি? তা তো দেই নাই। তাহলে তোমাদের একজন কেন এত জায়গা থাকতে এই গাছে এসে মারা গেল? যে বুদ্ধি দিছে তারও তো একটা খারাপ উদ্দেশ্য ছিল, নিশ্চয়ই ওই পিশাচদের সাথে আতাত করে এই মেয়েটাকে এই বুদ্ধি দিয়েছে, যার কারণে এই মেয়েটা এখানে ফাঁস দিয়েছে। যে এই বুদ্ধি দিয়েছে তাকে তো আমরা মারবই, কিন্তু এই গ্রামের মহিলাদেরকে বাঁচতে দিব না। তাদের সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে, তবে তারা কোনোভাবে মানতে নারাজ। মানে তারা এতটাই ক্ষিপ্ত হয়েছে, তাদের পরিবারের সদস্যরা বিনা কারণে মারা গেছে, এই কারণে খুবই ক্ষিপ্ত হয় তারা। তবে একটা পর্যায়ে একটা সমাধানের দিকে সবাই আসতে থাকে। নেপালের থেকে, তারপর নেপালের বিভিন্ন জায়গা থেকে, ভারত থেকে অনেক বড় বড় তান্ত্রিকরা ওই এলাকাতে আসে। বিশাল বড় একটা যজ্ঞের আয়োজন করা হয়। মহিষের মাথা, ছাগলের মাথা, মানুষের মাথার খুলি, 15টা কবুতর, 15টা কাদাকনাথ যেই মুরগি আছে কালো, এই 15টা কালো এই মুরগি, এরকম আরো অনেক জিনিস নিয়ে তারা ওখানে একটা মহাযজ্ঞ শুরু করে দেয়। এই যজ্ঞের নাম নাকি নীলকণ্ঠ যজ্ঞ। এটা অনেক পুরনো একটা আদিম যজ্ঞ। বিশেষ করে এই যজ্ঞগুলো নাকি পাহাড়ি এলাকায় হয়ে থাকে। বিশেষ করে ভয়ঙ্কর কোনো জায়গা রিচুয়াল করে সেই জায়গাটাকে এই পিশাচ মুক্ত করার জন্য এই ধরনের কাজগুলো হয়ে থাকে আর কি। তো যখন এই ধরনের যজ্ঞ শুরু হয়ে গেছে, বিশেষ করে এই কাজটা সন্ধ্যার পরে শুরু হয়েছিল, মনে হচ্ছিল যে পাহাড় থরথর করে কাঁপতেছে, এখনই আগ্নেয়গিরি বিস্ফোরিত হবে আর কি, ভিতর থেকে আগ্নেয়গিরির লাভা বের হয়ে আসবে। তার আগে যেমন ভূমিকম্পের মতো কাঁপতে থাকে পাহাড়, মনে হচ্ছে ওরকম করে কাঁপছে। বন জঙ্গল মনে হচ্ছে সব চুরমার হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তবে আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কোনো পুরোহিতেরই প্রাণ যায় নাই, সবাই ঠিকঠাক ছিল। ওখানে একজন পুরোহিত ছিল না, একাধিক পুরোহিত ছিল। এরপর সকালবেলা পুরোহিতদের কাছে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। তখন পুরোহিতরা বলেন যে রাতের বেলা তারা যখন ওই নীলকণ্ঠ যজ্ঞ শুরু করেছেন, তখন তারা দেখেন 15টা কালো অবয়ব ওনাদের দিকে ধেয়ে আসছে, এসে বলছে তোরা যেটা করছিস সেটা কিন্তু ঠিক করছিস না, এই জায়গাতে তো আমরা বসবাস করি, তোরা কেন আমাদেরকে তাড়াতে চাচ্ছিস, যা এখান থেকে চলে যা। তখন ওনারা বাধ্য হয়েই তাদেরকে বন্দি করার চেষ্টা করেন। একটা জিনকে বন্দি করেন। মূলত ওই গাছে নাকি 15টা গোত্র থাকতো, ওই 15টা গোত্রের 15 জন সর্দার ওখানে আসে। একটা সর্দারকে বন্দি করার পর বাকিগুলো চলে যায়। মূলত এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে একটাকে বন্দি করার পরও তাকে আবার বুঝিয়ে শুনিয়ে নাকি ছেড়ে দেওয়া হয়েছিল। তারা জানতো যদি এই সর্দারকে কোনো ধরনের ক্ষতি করা হয়, তাহলে এই জিনেরা, তাদের গোত্রের সব জিন তো আছেই আশেপাশে পাহাড় পর্বতে, তাদের সাথে বন্ধুত্ব আছে এমন জিনেদেরকে ডেকে নিয়ে এসে এমন আক্রমণ করবে, লক্ষ লক্ষ জিনেরা এসে এখানে আক্রমণ করবে। এই কারণে তাকেও পরবর্তীতে বুঝিয়ে শুনিয়ে বলা হয় যে আসলে আমরা তোমাদের ক্ষতি করার জন্য আসি নাই, আমরা এই কারণে আসছি, তোমরা একটু শান্ত হও, যেটা হওয়ার হয়ে গেছে, নিরীহ কয়েকজনের জীবন তোমরা নিয়ে নিছো, এখন এটাকে ভুতুরে পল্লী বানায়ও না, এই রাস্তাটাকে পরিত্যক্ত রাস্তা বানায়ও না, আশেপাশে অনেকের বসবাস করার জায়গা রয়েছে, ঘর বাড়ি আছে, মন্দির আছে, মানুষজন এখানে সবসময় বসবাস করে, এটা পরিত্যক্ত জায়গা না, তোমরা এটাকে এখন তোমাদের অভিশাপ মুক্ত করো, তোমরা আর আগের মতো বিরক্ত যেরকম করতে না, এখন সেই অবস্থাতেই থাকো, তোমরা তোমাদের জায়গায় থাকো, এরা ওদের জায়গায় থাক। তো এইভাবেই নাকি একটা
মিউচুয়ালে চলে আসে একটা পর্যায়ে, এই যজ্ঞের অনুষ্ঠানটাও শেষ হয়। পরবর্তীতে পিশাচটাও বলে যে ভবিষ্যতে এইখানে কেউ যেন এই গাছের নিচে এসে অপবিত্র না করে, কারণ এটায় তারা বসবাস করে, তাদের অসুবিধা হয়। মানুষ অপবিত্র করলেই দুষ্টু জিনেরা, যারা অন্যান্য জিন আছে, যারা জাদুকর জিন, তারা এখানে সে আস্তানা গাড়বে, তাহলে এদের উপর সমস্যা হবে। পরে এই ধরনের কথাবার্তার মধ্যেই মূলত এই সমস্যাটার সমাধান নাকি হয়েছিল। আর একটা কথা, কিছু দুষ্টু শ্রেণীর জিনদেরকে অবশ্য আটক করা হয়েছে, বিশেষ করে যেই জিনগুলো একটা সুযোগ সন্ধানী ছিল যে এই পিশাচ শ্রেণীর ভালো জিনগুলো যদি এই গাছ থেকে চলে যায়, তারা এখানে এসে জাদুটোনার কাজ শুরু করবে। এমন কিছু জিনদেরকেও নাকি ওই সময় এই নীলকণ্ঠ যজ্ঞের মধ্যে বন্দি করা হয়েছিল। বন্দি করার পর যেটা হয়েছিল, তাদেরকে হত্যা করা সম্ভব হয়নি। এই গাছের ভিতরে একটা কোটরের ভিতরে নাকি তাদেরকে বন্দি করে দেওয়া হয়। বলা হয়েছে এই গাছ যেদিন মারা যাবে, গাছের সাথে সাথে এরাও মারা যাবে। এর আগে আসলে এরা মরবে না বা এদের মারা সম্ভব হবে না। এমনিতে যদি মারা যায় সেই হিসাবটা আলাদা। তো এর পরেই মূলত এই সমস্যাটা নাকি সমাধান হয়েছিল। তো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, তো চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনাতে। আমাদের ঘটনাটা পাঠিয়েছে, আসলে ঘটনাটা ওভাবেই বলি যেভাবে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। সেদিন রেফাত ভাই ঘুমাচ্ছিলেন, তো ঘুম ভাঙে একজনের ডাকে। তিনি হুড়মুড় করে উঠে যান, তার স্ত্রী তাকে ডাকছে। ডেকে তোলে, দুপুরে খাওয়া হয়নি, কারণ এরকম সময় মাঝে মধ্যে তার স্ত্রী কখনো তাকে ডাকে না। তিনি খুব নার্ভাস দেখাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন স্ত্রী বলে, দেখো ভাই আসছে, তুমি দেখা করো। আর এটা একটা পারিবারিক সমস্যা, যার কারণে রেফাত ভাই তার স্ত্রীর ভাই বোন এবং আত্মীয় স্বজনদের সাথে খুব বেশি যোগাযোগ করেন না, যতটুকু খবর নেওয়া যায়। তিনি বলেছেন কি হয়েছে। তার স্ত্রী ভাই সেদিন তাদের বাসায় এসেছে প্রায় 7 বছর পরে। তো তিনি ড্রয়িং রুমে যেতেই দেখে তার ভাইয়ের সাথে একটা ছেলে। তিনি দেখলেন এই হ্যাংলা পাতলা ছেলেটা পরিচিত লাগছে। তখন বোঝা গেল তার ভাইয়ের ছেলে সুমন। তিনি দেখলেন তার বাসার রুমটা কেমন গুমোট অন্ধকার হয়ে গেছে, মানে রেফাত ভাইয়ের বাসাটা। তিনি সাথে সাথেই সূরা পরে 3টা হাততালি দিয়ে শরীর বন্ধ করে ফেলেন। কিন্তু কিছুই তার স্ত্রীর ভাই এগুলা বুঝে ওঠে নেই। তার স্ত্রীর ভাইয়ের নাম হচ্ছে জাহাঙ্গীর। তো সেই জাহাঙ্গীর সাহেব তার কাছে এসছেন, তার সাথে তার ছেলে ছিল। এবং রেফাত ভাই বলেন সাথে সাথেই যে সুমন, তুমি একটু রুমের বাইরে যাও, তোমার এই শরীরের অবস্থা আছে, যাই হোক তোমার বাবার সাথে আমি একটু কথা বলি, তুমি রুমের বাইরে যাও। তো সুমন রুমের বাইরে যায় এবং রেফাত ভাইয়ের হাত ধরে জাহাঙ্গীর সাহেব কেঁদে দেয় সাথে সাথে। বলে, ভাই তুমি পারবা, তুমি একটু চেষ্টা করে দেখো ওরে ফিরায় আনতে পারো কিনা। তো রেফাত ভাই বলল, দেখেন আমি আগেই আপনাকে বলেছি যে আপনি যা চাই করেন না কেন, ছেলেটাকে সব দিয়েন না। ছেলেটা যে রাস্তায় এগোচ্ছিল সেই রাস্তা থেকে ফেরানো মুশকিল। আর এসব কাজ আমি করি না। আপনার ছেলের মধ্যে এবং আপনাদের মধ্যে আল্লাহ কোনো ভীতি নাই। আপনারা কেউ মৃত্যু পরোয়ানা করেন না, আপনারা কেউ আখিরাতের কথা ভাবেন না, আপনারা গুনাহ যে হচ্ছে সে ব্যাপারে উদাসীন। একমাত্র ছেলেকে আপনারা যা ইচ্ছা যা চেয়েছে তাই দিয়েছেন। এখন আপনারা সাহায্য আল্লাহর কাছে চান। তো জাহাঙ্গীর সাহেবের চোখে ঘুম নাই অনেকদিন যাবৎ, যা ওনাকে দেখে এবং কাকুতি মিনতি করার পর রেফাত ভাই কোনো ভরসা রাখতে মানা করেন এবং বলেন তাকে আমল দ্বারা ঠিক করার পরিকল্পনা করেন। তো রেফাত ভাই সব কথা বলে বাইরে যেতেই দেখে ছেলেটা একটা ছেলের সাথে কথা বলছে, খাটো ছোট করে একটা মানুষ, পেছনে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার হাসিটা স্বাভাবিক থেকে অনেকটা বড়, মেয়েটার চুলগুলো এলোমেলো। তো রেফাত ভাই ঘরে প্রবেশ করে, যেহেতু সুমন সিগারেট খাচ্ছিল তিনি লজ্জা পেয়ে যান। তিনি ঘরে ঢুকে জাহাঙ্গীর সাহেবকে বলেন ছেলেকে ভেতরে নিয়ে আসেন। তো রেফাত ভাই দেখে বাইরে, মানে ঘরের ভেতর থেকে দেখে যে সিঁড়ির কামরা থেকে ছেলেটা সিগারেট খেতে খেতে উপরে উঠে সিগারেটটা ফেলে ঘরে প্রবেশ করে। তো ঘরের প্রবেশের এক পর্যায়ে ছেলেটা একটা ছেলেকে থামতে বলে ইশারা দিয়ে। ছেলেটাকে শুধু রেফাত ভাই দেখছিল। তো ছেলেটাকে বলে, তুমি আমার কথা বলো, ঘটনাটা কি, কেন এই অবস্থা। তো এই ছেলেটা ছোটবেলা থেকে এরকম ছিল না। ছেলেটা শুরুর দিকে অনেক পড়াশোনা করতো, এইচএসসিতে স্ট্যান্ড করা ছেলে। এই ছেলে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে আর পড়াশোনাই করতে পারেনি। ঘটনাটা আর সময় সেদিন যে ছিল, মানে আর সময় যে ছিল সেটা না। রেফাত ভাই মসজিদে যেতে হবে, যেহেতু আজান পড়ে গেছে, তো ওই দিন সময় ছিল না। তো তিনি জাহাঙ্গীর সাহেব এবং সুমন দুজনকেই ডেকে বলেছে চলেন মসজিদে যাই, আজান দিচ্ছে। তো মাগরিবের আজান পড়ছে, নামাজ পড়ে পরে দরকার হলে কথা বলবে, এরকম কিছু একটা। তো রেফাত ভাই দুজনকেই মসজিদে নিয়েছে এবং রেফাত ভাই দেখে যে মসজিদে ঢোকার পর
সুমন ঢোকার পরেই রেফাত ভাই বসেছেন সবার প্রথম কাতারে। তো এক ফাঁকে আজান শেষ হতে না হতেই তিনি পেছনে ফিরে দেখা যে ছেলেরা ধীর পায়ে মসজিদ থেকে বের হয়ে গেল। তো রেফাত ভাই নামাজ পড়ে এবং নামাজ শেষে মসজিদে যেহেতু জামাত এসেছিল তাদের সাথে তিনি বসবেন, এজন্য জাহাঙ্গীর সাহেবকে তিনি বিদায় দেন এবং বলেন যে আপনাদের বাড়িতে আমি কাল যাব। তো পাশের বাসার ফোন নাম্বারে নাকি রাতের বেলা অনেকবার কল এসেছিল এবং রেফাত ভাইকে চেয়েছে, কিন্তু ফোনটার ওপাশে চিৎকার পাওয়া যাচ্ছিল। তো রেফাত ভাইকে চাচ্ছিল এটুকু বোঝা যাচ্ছে, কিন্তু ওই পাশের ভাড়াটিয়া যে রেফাত ভাইকে বারবার ধাক্কা দেওয়ার পরও রেফাত ভাই দরজা খোলে নাই। তো রেফাত ভাই বুঝতে পারেন যে এটা জাহাঙ্গীর সাহেবের বাসা থেকেই আসছে। তো পরের দিন সকাল হয়ে যায়। তো তিনি দুপুর 12টায় রওনা হন চাষারায় তাদের বাসার উদ্দেশ্যে। পৌঁছান দুপুর 1:30। তিনি বাসায় ঢুকবেন এমন সময় অ্যাম্বুলেন্স থেকে কিছুটা চিন্তায় পড়ে যান ওদের বাসার নিচে। তিনি দেখেন সুমন স্ট্রেচারে শুয়ে আছে, তাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। তাকে বিছানায় নামানোর সময় রেফাত ভাই তখন ঢুকে গেছে তাদের বাসায়। ছেলেটার অবস্থা ভালো না বোঝা যাচ্ছে। একটা লোহার খাটের মতো কেনা, সেটার মধ্যে তার 2 হাত বাঁধা। গতকাল রাতে যখন ওনার বাসায় ফেরে তারা, তখন বাসার ঢোকার পর ছেলেটা আর দরজা খুলে নাই। রাতের খাওয়ার জন্য রাত 1টায় অনেক ধাক্কাধাক্কি করার পরেও জানালা দিয়ে দেখা যায় ছেলেটা হাত কাটছে ব্লেড দিয়ে। সেই ছেলের দরজা ভাঙতে ভাঙতে ততক্ষণে অনেকটুকু কেটে ফেলেছে, কিন্তু রক কাটতে পারেনি। যাই হোক, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে আরেক কাণ্ড করে। সেখান থেকে তিনি পকেট থেকে ব্লেড বের করে তার ডান হাতে পোজ দেয় এবং অনেকটুকু কেটে যায়। পরে এই যে রাতে হাসপাতালে রেখে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসা হয় বাসায়। আর সেদিন ছিল হরতাল। তো রেফাত ভাইয়ের তেমন কষ্ট হয় নাই যদিও, কারণ তার বাসা ওখান থেকে বেশি দূরে ছিল না। তো ঘটনা শুরু হয় আর বছর খানেক আগের থেকে। ঘটনাটা এরকম যে ছেলে পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে শুরু করে, প্রতিদিন বাসে করে ঢাকায় আসতো, আবার টাইমলি বাসায় ফিরতো। কিন্তু হঠাৎ করেই তার ডিমান্ড বাড়তে থাকে। তার টাকা লাগতো, এইটা কিনবো ওইটা কিনবে পড়াশোনার খাতিরে। আর যেহেতু সে বিশ্ববিদ্যালয়ে মেধা দিয়ে সুযোগ পেয়েছে, তখন তার বাবাও তাকে যেতে দিত। তখন তার বাবা তাকে যা চাইতো তাই দিত। এই সময়টা তো লেখাপড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে মজা করার সময়। তার বাবার চিন্তা ছিল এটা, তার বাবা তাকে দিয়েছে। তিনি যখন চেয়েছেন তখনই পেয়েছেন। 1-2 মাসের মধ্যে ছেলেটার কথাবার্তা খুব বাজে হতে থাকে। যখন চাওয়া শুরু হয়ে যায়, এক পর্যায়ে সে সারা রাত জাগতো। ভার্সিটিতে যেত না, ঘুম থেকে উঠা শুরু করে দুপুর 3টা-4টায়। ঘুম থেকে উঠেই সে মেজাজ খারাপ করতো, চিৎকার চেঁচামেচি করতো। একদিন বিকালে ঘুম থেকে উঠে রাগের চোটে তাদের বাসার একটা টিয়া পাখি ছিল, সেটার গলা চিপে সবার সামনে মেরে ফেললো। টিয়া পাখিটা কথা বলতো, সেটা সবার ভালো লাগতো এবং ওর নিজেরও ভালো লাগতো, কিন্তু তার হঠাৎ খারাপ লাগা শুরু হয়ে যায়। সেই টিয়া পাখিটাকে মারলো, মেরে একদম পাড়া দিয়ে থেতলে দিল। ছেলের এই পরিবর্তন তখন অনেকটু খারাপ পর্যায়ে চলে গেছে। তা এটা তারা চিন্তাও করতে পারেনি যেরকম কিছু একটা হবে। এটা তাদের মাথায় আসেনি আসলে ঘটনাটা কি, তার ছেলে এরকম কেন করছে। তাদের বাসায় একটা কাজের ছেলে ছিল, কাজ করার জন্য নিয়ে এসেছিল। সেই ছেলেটাকে দুপুরে খাওয়ার জন্য নক করার সময় সুমন মেজাজ খারাপ করে ছেলেটাকে পেটের মধ্যে সজোর একটা লাথি মারে, একটা লাথি বসিয়ে দেয়। সেই ছেলেটাকে পরে তার বাবা মা নিয়ে যায়। জাহাঙ্গীর সাহেবের বাসায় খুব আজগুবি মানুষের যাতায়াত শুরু হয়ে যায়। তখন বড় বড় চুল, গিটার কাঁধে নিয়ে ছেলেরা ঢুকতো। এই যে ঢুকতো, বেরোতো সকাল 9টা-10টার পর। সুমনের রুমে সুমন কাউকে ঢুকতে দিত না, ইভেন তার বাবা মাকেও না। পরিষ্কার করার জন্য কেউ ঢুকতে পারতো না। একদিন একটা দামি ঘড়ি বাসায় পাওয়া যাচ্ছিল না, কোথাও পাওয়া যাচ্ছে না। পরে জানা যায় সুমন তা বিক্রি করে দিয়েছে। কেন বিক্রি করেছে সেটা সে স্বীকার করেনি। ছেলে সিগারেট খেতো, এটা বাবা মা দুজনই জেনে গেছিল, কিন্তু মানা করলে ছেলের মেজাজ তার আসলে পরিবর্তন করতে পারতো না। জাহাঙ্গীর সাহেবের এই বাড়িটা নিজের, 3 তলা করা, সব ভাড়া দেওয়া, এবং তাদের পাটের ব্যবসা ছিল, ভালো চলছিল, এলাকায় বেশ নাম ডাক ছিল। একদিন বিকালে তিনি বন্ধু বান্ধব নিয়ে ছাদে ওঠেন। তখন তাদের বাসার ভাড়াটিয়া মুরব্বী তার নাতিকে নিয়ে ছাদে উঠে দেখে ছেলেটা ইঞ্জেকশন নিচ্ছে। তার সাথে আরো 4-5 জন ছেলে, একটা মেয়ে। ওদের বেশভূষা খুব একটা ভালো না। সেদিনই তার বাবাকে সেই ভাড়াটিয়ার মুরব্বী জানায় তার অবস্থা ভালো না। তিনি সেদিন সুমনকে অনেক মারে, বেধড়ক মারে, মেয়ের অবস্থা কাহিল করে দেয়। এলাকার মানুষ জানলে কি হবে, সেই চিন্তা করে তিনি অনেক মারেন ছেলেকে। সেদিন রাতে সুমন বাসা থেকে বেরিয়ে পড়ে। পরের দিন রেল লাইনের উপরে সুমনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে এলাকার লোকজন তাকে নিয়ে আসে বাসায়। বাসায় আনার পর তার সব ধরনের পড়াশোনা এবং টাকা পয়সা বন্ধ করে দেওয়া হয়। সেদিন তার বন্ধুরা বাসায় আসে এবং সেই বন্ধুদের সবাইকে লাঠি নিয়ে অনেকটা হুমকি দিয়ে বলে দেওয়া হয় যাতে এই বাড়ির ত্রিসীমানায় না আসে। পরের দিন থেকে সব ভাঙা শুরু হয় সুমনের। বাসা থেকে সব ছুঁড়ে ফেলে তার মায়ের কাছ থেকে জোর করে প্রায় 20,000 টাকা নিয়ে যায় ছিনিয়ে। 1997 সালে 20,000 টাকার মূল্য এখনকার প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি। সেই টাকা নিয়ে এসে চলে যায় এবং প্রায় 15 দিন পর পুলিশের ফোন আসে
তাকে নোয়াখালীতে হিরোইন সহ আটক করা হয়েছে। সেখান থেকে পরে উদ্ধার করে নিয়ে বাসায় নিয়ে আসা হয়। সেজন্য তাকে অনেক মারা হয়, পুলিশ পর্যন্ত চলে গেছে, তাদের বংশে জীবনও পুলিশের পর্যন্ত কেউ যায়নি। তার ইজ্জতের ভয়ে সে যতই মারে তার ছেলে ততই হাসে। সুমনের মা নিজেকে আর ধরে রাখতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে তার রুমে নিয়ে যায়। এই অনেক দিন পর তার রুমে তার মা ঢুকে দেখে তার ছেলের রুমের মধ্যে শতখানেক ইঞ্জেকশনের সিরিঞ্জ, ছোট ছোট অনেক বোতল, অনেক খালি ছোট ছোট প্যাকেট। বুঝতে বাকি রইল না তার ছেলের অবস্থা ভালো না। তখন একবার রেফায়েত ভাইকে জানানো হয়েছিল কিন্তু কিছু করতে পারে কিনা, কিন্তু কিছুই করতে পারেনি কেউ। তখন এত রিহ্যাব ছিল না, দেশে ছিল না, আর এই বিদেশে নিয়ে গেলে কিছু একটা হতো, আর তেমন ধারণাও ছিল না এই ব্যাপারে। এই কথাগুলো শোনার সময় রেফাত ভাই লক্ষ্য করলেন সেই ছেলেটা, যে ছেলেটাকে দেখেছিল রেফাত ভাই এর বাসার সামনে সুমনের সাথে কথা বলতে, সেই ছেলেটা দৌড়ে এসেছে। ছোটখাটো ছেলে, খুব বেশি লম্বা না, সারা শরীরে পশম, শরীরের কোনো অংশে পশমের কারণে দেখা যায় না, এমনকি মুখটাও একরকম। তো সুমনের সাথে রেফাত ভাই কথা বলছিল। এই ছেলেটার চেহারার কথা শুরুতেই বলা হয়নি, যাতে এখন বলা যায়। ছেলেটা হঠাৎ সেই রুম থেকে বের হয়ে এই রুমে প্রবেশ করে, যে রুমে কথা বলছিল জাহাঙ্গীর সাহেব এতক্ষণ রেফাত ভাইয়ের সাথে। রেফাত ভাই সেই ছেলেটার দিকে তাকালে ছেলেটা বড় মুখ করে হাসতে থাকে। হাসতে হাসতে ছেলেটা ধীরে ধীরে দেয়ালে উঠে যায় এবং ফ্যানের পাশে ঘুরতে থাকে। কেউ দেখছে না, শুধু রেফাত ভাই দেখছে। উপর থেকে থুতু মারে রেফাত ভাইয়ের শরীরের উপর। রেফাত ভাই ফট করে তার সোফা থেকে সরে যান এবং দুয়া পড়তে থাকেন। তখনই জাহাঙ্গীর সাহেব বলে, এই রকম আমাদের বাসার উপরে হচ্ছে, মনে হয় ফ্যানটা পড়ে যাবে, মনে হয় ঘরের মধ্যে কেউ হাঁটে, মনে হয় দেয়ালের মধ্যে কোনো কেউ শরীর ঘষছে। জাহাঙ্গীর সাহেব বলে ওঠে, যেদিন ও বাসায় আসে তার কয়েকদিন পর থেকে আমরা বাসায় খুব অহেতুক জিনিসপত্র দেখা শুরু করি। ঘরের ফ্যানের সুইচ দিচ্ছি, কিছুদিন পর আগুন লেগে যায়, অথচ এই সুইচ নতুন সুইচ, পরপর 2 দিন পুড়ে যায়। সুইচ পরে অফ করে দিতে হয়। রান্নাঘরে ইঁদুর মনে করে যে দেখি কোনো ইঁদুর নাই, কিন্তু সব থালা বাসন পড়ে আছে। ওদের বাসাটা ভারী লাগতে থাকে। হাসির গুমট শব্দ আসছে সুমনের রুম থেকে। জাহাঙ্গীর সাহেব কয়েকবার যেয়ে দেখে তার ছেলে ঘুমাচ্ছে, অথচ কি পরিমাণ হাসির শব্দ আসছিল। আর সুমনের চিৎকার চেঁচামেচি তো মাঝে মধ্যে আছেই। কার সাথে কথা বলে, কি বলে, কিছুই বোঝা যায় না। একদিন রাস্তা দিয়ে হেঁটে তাকে আদর করে বাবারে সোনারে বলে বাজারে নিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখে তার ছেলে এক ছেলেকে ধরে মারতে মারতে ছেলেটাকে একদম রাস্তায় শুয়ে ফেলে। এলাকায় সেই গরিব ছেলের চিকিৎসা করে তিনি পুলিশ কেস করতে দেননি এবং পরে কিছু টাকা দিয়ে দিয়েছিলেন। তার মাকে এবং জাহাঙ্গীর সাহেবকে সুমন অকথ্য ভাষায় গালাগালি দেওয়া শুরু করে। এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, তাবিজ পরিয়ে আনলেও খুব আহামরি কিছু হয়নি। কয়েকদিন ইঞ্জেকশন নেওয়া অফ থাকলেও পরে আবারও নেওয়া শুরু করে হোমিওপ্যাথি, সেই, কিন্তু তার ছেলেকে ফেরানো সম্ভব হচ্ছিল না। তিনি রাতের বেলা পুরো বাসায় খুব নাচানাচির শব্দ পেতেন, গুনগুন শব্দে কে যেন গান গাইছে। এই বাসায় কোনো মেয়ে ছিল না, কিন্তু এত রাতে গুনগুন করে কে গান গাবে মেয়েদের ভয়েসে? আর শব্দটা আসতো সুমনের রুমের বাইরে থেকে। কয়েকবার বাতি জ্বালালেই এই শব্দ আর আসতো না। একদিন তার মা রাতের বেলা ঘুমোতে যাবে, রান্নাঘরের লাইট এবং অন্যান্য রুমের লাইট অফ করতেই দেখে তার ছেলে খুব জোরে জোরে কাঁদছে এবং বলছে, আমাকে তোরা শেষ করলি, আমাকে এখনই দে, আমাকে এখনই মাদক দে, আমি নাম বলছি না। এই বলে চিৎকার করছে এবং তার মা দরজা খুলে তার ছেলেকে ধরবে, আর এমন সময় তার মার গলা চাপ দিয়ে ফেলে। যদি ওই মুহূর্তে জাহাঙ্গীর সাহেব না আসতেন তাহলে আর খুব বেশি না 1 মিনিটের মাথায় তার মা মারা যায়। কেন এরকম হচ্ছে এই নিয়ে আবারও হুজুর, কবিরাজ সব দেখানো হয়, কিন্তু কেউ কিছুতেই কিছু করতে পারছিল না। ঢাকা থেকে অদূরে এক হুজুর তার জিন পাঠিয়েছিল। সেই জিন আবার রেফায়েত ভাইয়ের ওস্তাদদের পরিচিত ছিল। তখন রেফায়েত ভাইয়ের কথা জিনটা বলে, আপনারা পরিবারই তো একজন আছে, তাকে নিয়ে কাজটা করে ফেলেন, এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, আমরা ওই জায়গায় যাব না। আর একজন আছে, আগে নিজেদের মানুষদের চেষ্টা করেন, যদি না হয় তাহলে আমরা আরেকজনের রেফার করবো আর কি। তো রেফাত ভাই এবার বিদায় নিয়ে যাবে, সব কথা শুনলো এবং বিদায় নিয়ে যাওয়ার আগে সুমনকে ডাকার পর সুমনের মাথায় হাত দেন। জাহাঙ্গীর সাহেব নামাজের কথা বলে রেফাত ভাই চলে আসেন। জাহাঙ্গীর সাহেব আমার নামাজের সময় হয়ে গেছে, সুমনকে দেখে রাখিয়েন। পরের দিন হরতালের কারণে মারামারি ছিল, রেফাত ভাই সেদিন যেতে পারেনি। তার একদিন পর তিনি আবারও চাষারা যান, সেই বাসায় ঢোকেন এবং জাহাঙ্গীর সাহেবকে বলেন তিনি আগে সুমনের রুমে ঢুকবেন। তো জাহাঙ্গীর সাহেব বলেন, সেদিন মাথায় হাত দেওয়ার পর থেকে সুমন না অন্যদিনের মতো করছিল না, ভালো ছিল। তো তিনি ওই দিন চাষারার সন্ধ্যার পরে যান, কারণ সন্ধ্যা পর্যন্ত হরতালও ছিল সেদিন। যাই হোক, তিনি পৌঁছানোর পর সুমনের রুমে ঢোকেন। অন্ধকার রুমের মধ্যে 3 জন মানুষ, সুমন ঘুমিয়ে আছে। তিনি লাইট না জ্বালিয়ে তাদেরকে বললেন, তোমরা কারা? তারা কোনো উত্তর না দিয়ে প্রায় 1 মিনিট দাঁড়িয়ে হাসলো সেখানে।
এবং সেখানে তাচ্ছিল্যের সাথে হাসতে হাসতে বের হয়ে গেল। তিনি সুমনকে জাগিয়ে তুলেন, জিজ্ঞেস করেন ঘটনা কি। তো তখন সুমন বলতে শুরু করে। তখন সুমন বলার আগে তিনি সুমনের মাথায় আরেকবার হাত দিলেন যাতে সুমনের মাথা খারাপ না হয়ে যায়। তবে সুমন ওই মুহূর্তে কেমন মাতাল অবস্থায় লাগছিল। তখনই বলার আগে রেফাত ভাই তাকে থামিয়ে দিয়ে বলেন, তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে আমাকে একটু বলে যাও কি কি ঘটেছিল এবং তুমি কি কি দেখেছো। সেটা ইউনিভার্সিটিতে প্রবেশের পর ভালো যাচ্ছিল সবকিছু, পড়াশোনায় স্যাররাও তাকে অনেক বাহবা দিত। ভর্তি হবার 5 মাসের মাথায় পরীক্ষার দিন সকালবেলা তিনি হঠাৎ রক্তবমি শুরু করে। বাথরুমে যে লুকিয়ে তিনি রক্তবমি করে এবং কাউকে কিছু জানায়নি। বাসায় সবাই ভয় পাবে ভেবে সুমন রক্তবমি ভেবে তিনি যে বলেছিল যে নিজে চিন্তা করেছিল যে ব্লাড ক্যান্সার হলো কিনা। সারাক্ষণ তো বাইরের খাবারই খায়। তিনি একা একাই ডাক্তার দেখান। এক বন্ধুর বাবা ডাক্তার হবার কারণে তিনি কিছু টেস্ট সেখান থেকে করিয়ে নেন। সেই বন্ধুর বাবা তাকে আশ্বস্ত করেন তার কিছুই হয়নি। সেই সময় জুন কি জুলাই হবে, তিনি রাতের বেলা পড়াশোনা করছিলেন। হঠাৎ তার চোখ যায় জানালার বাইরে। তিনি দেখেন একজন বেটে করে লোক তার ঘরের ভেতর প্রবেশ করে, জানালার ভেতর দিয়েই গ্রিলের মধ্যে তিনি ভেদ করে ঘরে প্রবেশ করে। তার হাতে একটা টিয়া পাখি। সেই লোকটা তার সামনে টিয়া পাখিটার গলা ছিঁড়ে মাথা থেকে আলাদা করে দেয় কামড় দিয়ে। তিনি ভয়ে খাটের এক কোনায় যেয়ে বসে। সেই লোক তার কাছে এসে বলে টিয়া পাখি থেকে রক্ত বেরোচ্ছে। লোকটা তার কাছে আসে, বলে টিয়া পাখি থেকে রক্ত বের করে ছিন্ন ভিন্ন করে দেয়। তাকে বলে তোর বাসার টিয়া পাখিটা মেরে ফেলবি, আর আমি যা যা বলবো তা করবি, তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তিনি সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। ওই সময় সারা রাত তিনি সজাগ ছিলেন এবং সকালে তিনি ঘুমান। তিনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যান ওই সেদিন থেকে, কারণ এই ছেলে কখনো তেমন বন্ধু বান্ধবের সাথে মেশেনি, আর এসব পরিস্থিতিতে তার কি করতে হবে তিনি তা জানতেন না। সেদিন ঘুম থেকে উঠে পরের দিন পরীক্ষাও তিনি অ্যাটেন্ড করতে পারেননি এবং স্বপ্নে যেটা দিনের বেলা দেখে তার সাথে কে যেন দেখা করতে এসেছে এবং যে বলছে আমার ব্যাপারে কেউ যেন না জানে, আমার ব্যাপারে যদি কেউ জানে তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো তিনি এই জিনিসটাকে খুব নর্মাল ভাবে নিয়ে তার বাবার কাছে বিষয়টা বলে দেয় যে বাবা আমি খুব ভয় পাচ্ছি। এবং তার বাবা বলে তুমি অনেক বেশি পড়াশোনা করছো, বেশি চিন্তা করেছো, বিশ্রাম নাও, প্রেশার নিও না, বেশি রেস্ট নাও, এসব আসলে তোমার ভুল চিন্তা, তুমি ঢাকার বাড়িতে ঘুরে আসতে পারো। এর কয়েকদিন পর আবারও তার রক্তবমি হয় এবং এবার রক্ত নাক এবং কান দিয়েও আসে। সেদিন রাত্রেবেলা তিনি শুয়েছিলেন, হঠাৎ তিনি এক ধরনের বাতাসের শব্দ পান, যে শব্দটা কালবৈশাখী ঝড়ের সময় কিছুটা বোঝা যায়। আর সেদিন বাইরে তুমুল বৃষ্টি ছিল। তিনি দেখেন তার ফ্যানের উপরে সিলিংয়ে বেয়ে বেয়ে সেই বেটে লোকটা প্রবেশ করে, সাথে প্রবেশ করে একজন চুল বড় লম্বা একটা মেয়ে এবং আরো একজন। তিনি আবারও গুটিসুটি হয়ে বসে, তারা দেয়ালের মধ্যে এক প্রকার চুম্বকের মতো লেগে আছে। তিনি চিৎকার করছে কিন্তু শব্দ আসছে না মনে মনে। খুব আহামরি সূরা কালাম তিনি জানেন না, আসছেও না মুখ দিয়ে, শুধু উপর থেকে তারা হাসছে এবং বলছে তোকে মানা করেছি না, তুই আমাদের কথা কাউকে বলবি না, তুই আমার কথা শুনিস নেই। তারা নিচে নেমে আসে এবং একটার পাত্রের মধ্যে রাখা কিছু একটা তাকে দেয় এবং বলে এটা এখনই খা। তিনি দেখেন পাত্রের মধ্যে একটা ছোট্ট কবুতর এবং কবুতরের মাথা এবং চারিপাশে রক্ত। তিনি সাথে সাথে বমি করে দেন, কিন্তু দেখেন তাকে জোর করে তার মাথা ধরে কিছু একটা খাইয়ে দেয়, তাকে খাইয়ে দেওয়া হয়। সেই সময় রুমের পাশ দিয়ে তার বাবা আসে এবং দেখে তার ছেলে তর পাচ্ছে, ছটফট করছে। এরপর তার আর কিছুই মনে নেই। তো এরপর থেকে তার প্রায় সময়ই আসতো, কিন্তু কাউকে কিছু বললে তারা টর্চার করতে থাকতো তাকে। একদিন তিনি ঘুম থেকে উঠে দেখেন তিনি একটা মন্দিরে শুয়ে আছে। মন্দিরের চারপাশে অসংখ্য মূর্তি, সেই মূর্তিগুলো তার দিকে তাকিয়ে হাসছে। মূর্তিগুলোর চারিপাশে অসংখ্য সাপ, প্রত্যেকটা সাপ তার দিকে ফোনা তুলে আছে। আর পুরো মন্দির জুড়ে অসংখ্য লাশ পোড়ানো হচ্ছে। কিছুক্ষণ পর সেখানে এক বামন প্রকৃতির বেটে প্রকৃতির লোক আসে ত্রিশূল হাতে এবং তাকে বলে তোর সাথে এখানেই আমাদের প্রায় দেখা হবে। তিনি তাকে একটা ইনজেকশনের মতো কিছু তার শরীরে প্রবেশ করিয়ে দেয়। তার ভালো লাগতে শুরু করে, তার কাছে মনে হতে থাকে তার শরীরে অনেকটা হালকা। আস্তে আস্তে তিনি শুধু এই মন্দিরে আসতে চাইতেন, এই মন্দির তার ভালো লাগতে থাকে। এখানে আসলে ইনজেকশন নিয়ে তিনি দিব্যি ভালো থাকেন। এরকম করে তিনি দেখতেন তার পাশে অনেক জোনাকি পোকা, রাতের বেলা সেই পোকা তার চারপাশে ঘুরপাক করছে। তিনি দেখতেন লাশগুলোকে পোড়ানো হচ্ছে এবং সেই পোড়ানো শেষ হওয়ার পর ছাই থেকে পোড়া মাংস খাচ্ছে সেই বেটে প্রকৃতির লোকটা। সেই মেয়েটা যে একবার এসেছিল তাকেও কয়েকবার তিনি মন্দিরে দেখেছেন। তিনি বাসায় কখন আসতেন এবং ঘুমাতেন এসবের কিছুই তার মনে ছিল না। তিনি আগের থেকে এখন অনেক বেশি বোঝেন এই কয়েকদিন ধরে। রেফাত ভাইয়ের সাথে দেখা হওয়ার পর থেকে তিনি আরেকটু পরিষ্কার হতে থাকেন, তার স্মৃতিগুলো মনে করতে থাকেন।
তিনি যে নিজের বাসায় আছেন এখন তিনি বুঝতে পারেন। কিন্তু এর আগে তিনি শুধু এই বেটে আকৃতির লোকটাকেই দেখতেন। ধীরে ধীরে বাসায় যখন তিনি থাকা শুরু করেন তখন বাসাটাকে তার রাজপ্রাসাদ মনে হতো আর কি। তার বাবা মাকে তিনি বুঝতেনই না এটা তো তার বাবা মা, যেটা জাহাঙ্গীর সাহেব আগেই বলেছে যে অনেক গালাগালি করতো তাদেরকে। সেই থেকে তিনি কিছু এলাকার কিছু ছেলেপেলেদের নিয়ে এরকম কাজে মত্ত হয়ে যায়। ইনজেকশন কিভাবে যিনি তার ম্যানেজ হয়ে যেত। টাকা পয়সা কয়েকবার ছিনতাই করেছে তিনি মানুষের কাছ থেকে। তার বাবা তখন বলে ওঠে যে তাকে কয়েকবার শ্রী শ্রী রক্ষা মন্দির আছে, একটা কালী মন্দির আছে বন্দরে, নারায়ণগঞ্জের বন্দর, ওখানে কয়েকবার নদীর পাশে, এটা মেঘনা নদীর কাছে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় সেই মন্দিরের কাছে। তিনি বলেছে তিনি অনেকবার ওনাদের দেওয়া রক্ত খেয়েছেন। সুমন বলছে যে অনেকবার তাদের দেওয়া রক্ত খেয়েছে। কখনো কখনো ঘরের মধ্যে ওদের দেখতো। কখনো কখনো তিনি শুয়ে আছেন শ্মশানে, তাকে সেখানে পোড়ানো হবে। তিনি কাঠের উপরে শুয়ে আছেন, তাকে পোড়াবে। তার শরীরে ঘি ঢালা হচ্ছে। তিনি চিৎকার করতে গেলে তার শরীরে কি যেন বিঁধে যেত, আর অমনি তিনি নেশায় আচ্ছন্ন হয়ে যেত। তিনি আশপাশের কোনো খেয়াল রেখেই চলাফেরা করতে পারতেন না। এতক্ষণ যে এত কথা বলছে এটা কিভাবে সম্ভব তাও তিনি দ্বারস্থ করতে পারছিল না। তিনি সব জায়গায় হয় সেই বাইটে মানুষটাকে দেখতেন, না হলে এই দুজনকে দেখত। একদিন তিনি মন্দিরের পাশে মেঘনার শাখা নদী গেছে, সেই নদীর পাশে শুয়েছিল। রাত তখন 1টার বেশি। আসলে সবাই তখন অন্ধকার রাতই, মানে তার লাইফটা তখন অন্ধকারই ছিল। রাত দিন তিনি সবই অন্ধকারই দেখত। সেই বেটে আকৃতির লোকটা একটা মাথা নিয়ে আসে। সেটা ছিল একটা মানুষের কুলি। তিনি বলছিলেন এই মানুষটার মাথা তারা অনেক কাজে আসবে। পোড়ানোর সময় এই মাথাটা তিনি আলাদা করে নিয়ে এসছেন। তিনি হাত দিয়ে সেই মাথা থেকে চোখগুলো বের করে ফেলেন। তার সামনে সেই বিভৎস অবস্থায় চোখগুলোকে তিনি খেয়ে ফেলেন। কামড় দিয়েই তার চোখ থেকে রক্ত মুখ দিয়ে পড়ছে। রেফাত ভাই সাথে সাথে তাকে থামিয়ে দেয় এবং বলে, যাই হোক, এগুলি তোমাকে ডাইভার্ট করার জন্য করা হয়েছে। রেফাত ভাই মিলাতে শুরু করে। তিনি নেশাগ্রস্ত অবস্থায় অবশ্যই অনেক উল্টাপাল্টা জিনিস দেখেছে এবং এখনও দেখছে। এখানে নেশায় তিনি আচ্ছন্ন হয়েছেন এবং নেশাগ্রস্ত অবস্থায় তাকে কেউ নিয়ে এসছে। না হলে তিনি এরকম সাথে সাথে সব বলতে পারতেন না। যদিও রেফায়েত ভাই এরকম কাউকে দেখেন নাই, এরকম অবস্থায় কোনো মানুষকে তিনি এরকম ফেস করে নাই, তাই তার এরকম মনে হচ্ছে। রেফাত ভাই তার বাসায় আসেন এবং তার ওস্তাদদের কাছে জানানোর আগে তার ওস্তাদরা ফজরের নামাজের আগেই তাকে কয়েকটা কথা বলেন। অন্যেরা ক্ষতি করা যদি যে কোনো ধর্ম মতে ও শাস্ত্র মতে অন্যায় ও পাপ, অন্যের ক্ষতি করা, অর্থাৎ যিনি বা যারা ইত্যাদি কাজ করে থাকেন তারা অবশ্যই তাদের কৃতকর্মের ফল পাবেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সমাজে একটা বিষয় খুবই বাজে, তা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি ইত্যাদি দ্বারা অন্যের ক্ষতি করা। পুরস্কার ও আযাব সম্পর্কে অনেকগুলা নীতি উল্লেখ আছে। প্রথম নীতি হচ্ছে মানুষের ঈমান আনা কিংবা কুফরি করার মাধ্যমে আল্লাহর কোনো লাভ বা ক্ষতি নেই, লাভ ক্ষতি মানুষেরই। যারা ঈমান আনে ও সৎ পথে চলে তারা নিজেদেরই মঙ্গলের জন্য কাজ করে, আর যারা কুফরি ও পাপ কাজ করে তারা নিজেদেরই ধ্বংস ডেকে আনে। ঈমান ও কুফরের প্রতিফল মানুষ পাবে, এতে আল্লাহর কোনো লাভ বা ক্ষতি নেই। গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কুফরি করলেও তার কোনো ক্ষতি নেই। গোটা পৃথিবীর মানুষ ঈমান আনলেও আল্লাহর কোনো লাভ নেই। কিন্তু কেউ যদি ঈমান আনে তাহলে এর সুফল সেই ভোগ করবে, আর কেউ যদি কুফরি করে তাহলে এর প্রতিফলনও তাকে পেতে হবে। পবিত্র কোরআনে এসছে, কেউ কুফরি করলে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। সূরা আলী ইমরানে লেখা আছে আয়াত 97। তো বলেছেন যে তুমি এটা নিজেই করে ফেলতে পারবে, আমাদের দরকার নেই। তবে জেনে রাখো ছেলেটার দোষ নাই, ছেলেটাকে ইসলামের দিকে, আমলের দিকে আদিষ্ট করো। তার আগে তুমি সেই জিনের সাথে কথা বলো, তুমি তোমার ছেলেকে দিয়ে জিন হাজির করো, তার কাছ থেকে জেনে নাও কোথায় কোথায় সে তাবিজ গেড়েছে, তাকে কে বলেছে এসব করতে। যতটুকু জানি সে বলবে না কে করেছে বা কে করতে বলেছে, তারপর জানার চেষ্টা করো। আমরা আসলে এগুলো সরাতে পারবো না, সেই জিনিসগুলো তোমাদের মানুষদের সরাতে হবে। আর এসব জিনিস তোমার কাছে দুধ ভাত, তুমি চিন্তা করো না। তুমি অবশ্যই তাকে ভালো পথে পরিচালিত করার জন্য যতটুকু দরকার ততটুকুই করবে। এসব জিনিসে মানুষ একবার ভালো পথে হাঁটা দিলে আশা করি আল্লাহর রাস্তায় হাঁটা সহজ হয়ে যাবে। তো রেফাত ভাই সেই বাসায় যান, ওদের বাসায় যান। সেই বাসায় তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। তার নামাজ পড়ার সময় মনে হচ্ছিল এই বাসায় কোনো কোরআন শরীফ নেই। তিনি জিজ্ঞেস করলে একই উত্তর পায়, ছোট ছোট সূরার বই আছে কিন্তু কোরআন শরীফ নেই। তিনি আমল দেন তাদের সবাইকে। তিনি 1 গ্লাসে পানি পরে তার ছোট্ট ছেলেকে বসান। রেফাত ভাইয়ের ছেলেকে নিয়ে গেছেন সেখানে। তার ছেলের বয়স তখন 12 কি 13 হবে। তিনি তার মাঝে সেই জিনকে নিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন, কোথা থেকে এসেছ? সেই জিন খুবই মোলায়েমভাবে নমস্কার জানিয়ে বলে, আমি একটা মন্দিরে থাকি, মন্দিরটা নেপালে, কিন্তু একটা কাজ করতে এখানে এসেছি। আমাদের গুরু আমাকে এই কাজটি দিয়েছে, আমি জানি আপনি আমাকে সরিয়ে দেবেন।
আমি চাই না এই কাজ করতে, কিন্তু আমার গুরু আমাকে খুব জোর জবরদস্তি করছে, এমনকি আমার পরিবারের উপর হুমকি স্বরূপ তিনি এই কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছেন। তখন রেফাত ভাই বলেন, তুমি কি জানো ছেলেটার ক্ষতি কে বা কারা করতে চাচ্ছে? তখন সে জিনটা বলে, আমি জানি, কিন্তু বলার পারমিশন নাই। রেফাত ভাই বলেন, তোমাকে বলতে হবে কে, না হলে আমি তোমাকে ছাড়বো না। শাস্তির সাথে সাথে তুমি আরো কি পাবে তা তুমি জানো না। তখন সে বলতে থাকে, আপনার হাতটা দিন। রেফাত ভাইয়ের ছেলেই তার হাতটা ধরে এবং বলে, দেখে আপনি দয়া করে আপনি কাউকে বলবেন না, আপনাকে দোহাই লাগে, আপনি দেখেন। রেফাত ভাই দেখে সব, এবং রেফাত ভাই বলেছে যে এই ঘটনা তার ক্লাসেরই একজন ঘটিয়েছে, তার শ্রেণীকক্ষেরই একজন ঘটিয়েছে। সেই মানুষটা একটা মেয়ে মানুষ এবং সে চেয়েছে যেন সুমন একদমই পড়াশোনা থেকে দূরে সরে যায় এবং শেষের দিকে চলে যায়, তাই তাকে শ্মশানের একজন দ্বারা তিনি এই কাজ করিয়েছেন। এই ছেলে তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছে। এই তাবিজগুলো ও 7 পুকুরের জল দিয়ে একটা মূর্তি বানানো আছে এই বাসায়, সেগুলো উদ্ধার করলে তার সবগুলো শক্তি নিস্তেজ হয়ে যাবে এবং আপনি আমার ব্যাপারে তাকাবেন। ওই জিনটা বলছে, এটাই আমার শর্ত, গুরুজি যেন আমাকে এবং আমার পরিবারকে কিছুই করতে না পারে। তখন রেফাত ভাইয়ের সাথে থাকা উপস্থিত একজন ওস্তাদ ইশারা দিয়ে বলে যে রেফাত ভাইকে এটা সে দেখে নেবে, টেনশন করতে না। রেফাত ভাই ওনাদের বাড়ির পেছনের ড্রেনের স্ল্যাব থেকে, চারিপাশে তেলাপোকা, এই ড্রেনের স্ল্যাব থেকে একটা পুটলিতে পোতা 149টি তাবিজ গুনে গুনে উদ্ধার করে, এবং উদ্ধার করার সময় তার মনে হচ্ছিল তার শরীরে ইলেকট্রিসিটির মতো কি জানি যাচ্ছে, মনে হচ্ছে অনেক ভোল্টেজ তার শরীরে, এখনই যদি তার শরীর কেউ ধরে সেও ইলেকট্রিক শক খাবে। তিনি শেষ করে সুমনের রুমে ঢোকার পর বাথরুমের জানালার সাথে ছোট্ট একটা মূর্তি দেখে। সেই মূর্তির অর্ধেক ক্ষয়ে পড়েছে। এটা পুরোটা ক্ষয়ে পড়লে ছেলেটা হয়তো আর বাঁচত না, সুমন। তিনি সব একসাথে কেরোসিনের তেল দিয়ে আগুনে দিয়ে পুড়িয়ে দেয়। সাথে সাথে একটা অট্ট হাসির শব্দ ভেসে আসে কান থেকে। এরপর থেকে আর কিছুই পাওয়া যায়নি এবং সাথে সাথে রেফাত ভাইয়ের ছেলে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তাকে তারপরে যে জিনটা আনা হয়েছিল। তো 21 দিনের মাথায় রেফাত ভাই সুমনকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেয়। সেই ছেলে এখন 5 ওয়াক্ত নামাজি হয়ে বিয়ে শাদী করে ফেলেছে। সেই ছেলে পড়াশোনার পরে শেষ করতে পারেনি, কিন্তু সুমনকে এখনো জানানো হয়নি যে তার ক্ষতিটা আসলে কে করতে চেয়েছিল। সে কি অবস্থায় আছে কেউ জানে না, কিন্তু সে যে ভালো থাকবে না সেটা তো পরিষ্কার। তো সুমন পরে একজন গুণী নামাজি মেয়েকে বিয়ে করে এবং তাদের ঘরে 2টো সন্তান রয়েছে। যেহেতু এটা রেফাত ভাইয়ের আত্মীয়র ঘটনা, তাই আমি সবার কথা বলতে পারছি। বড় মেয়ের বয়স এখন 14-15 কাছাকাছি। সেই মেয়েকে তিনি হিফজ পড়িয়েছে এবং আরো বড় করেছে, মেয়েটা আরো বড় হোক সেটা রেফাত ভাই দোয়া চাইছে সবার কাছে। এবং রেফাত ভাই নিজের আত্মীয়র সাথে ঘটনা বলতে চাচ্ছিলেন না, কিন্তু তিনি শেয়ার করেছেন। উনি বলেছেন যে আল্লাহ সব ঠিক করে দেবেন, যত যাই হোক মানুষের ভরসা করবেন না। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে এক আল্লাহই যথেষ্ট আপনার কষ্ট দূর করে দেবার জন্য। আমি চলে যাচ্ছি হৃদয়ের পাঠানো ঘটনায়। এই ঘটনাটি হৃদয় কালেক্ট করেছেন একজন পাকিস্তানি ভদ্রলোকের কাছ থেকে। তার সাথেই ঘটেছিল ঘটনাটি এবং তিনি তাকে এই ঘটনাটা বেশ সুন্দর করে বর্ণনা করেছেন। তো হৃদয় চেষ্টা করেছেন লেখার ঠিক সেইভাবেই। তো আমি আমার মতো করে প্রেজেন্ট করছি আপনাদের কাছে। যে ভদ্রলোকের সাথে ঘটনা ঘটেছিল তার ছদ্মনাম হচ্ছে হাসান এবং ঘটনাটি ঘটেছিল কোন একটি হাসপাতালে, এই মধ্যপ্রাচ্যেরই কোন একটি অংশে, হৃদয় যেখানে আছে সেই দেশের আশেপাশে কোথাও, স্পেসিফিক লোকেশনটা শেয়ার করতে চাচ্ছেন না সঙ্গত কারণে। 2010-এর পরবর্তী কোনো এক সময়ের কাহিনী এটি। হাসান সাহেব তখন একটা চাকরি নিয়ে এই কোম্পানিতে এসেছেন। তার কাজ ছিল তখন হিসাব রক্ষা করা, হিসাব রক্ষক হিসাবে তিনি কাজ নিয়েছেন। তো আরো অনেক কলিগ ছিল বিভিন্ন দেশি, তার আশেপাশে তারা চলাফেরা করতো, কাজ এনভায়রনমেন্ট এরকম, এবং সবার সাথে তার দেখা হতো, কথা হতো। এর মাঝে তার নিজের দেশের লোক ছিল, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, এবং সবার সাথেই তার গল্প গুজব হতো। তারা বেশ একটা ভালো ওয়ার্কফোর্স ছিলেন। তো এরকম তারা খুব আনন্দে কাজ করতেন সারাদিন। এর মাঝে একদিন তার পাশের ডেস্কের কলিগ তিনি লাঞ্চের পরে আর আসলেন না। তো হাসান সাহেব দেখতেছেন যে নাই। তো কিছুক্ষণ দেখে তিনি চিন্তা করলেন যে ও না থাকলে তো সমস্যা, কি অবস্থা। তো তিনি কল দিবেন সেই কলিগকে চিন্তা করলেন, তিনি ফোন বের করছেন। তো এই সময় তাকে তাদের ওইখানকার আরেকজন সিনিয়র এমপ্লয়ি এসে বলল যে তোমার পাশের যে অমুক তার বন্ধু আর কি, এখন তো তারা সবাই ফ্রেন্ডের মতো, বলে ওর ওয়াইফ তো অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিতে এসে। তো হাসান সাহেব শুনে বললো তাই নাকি? বলে কোথায়, কখন, কিভাবে? ওই যে কাজ করতেছিল এই সময় কল আসছে, ওর ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়েছে, মাথা ঘুরে পড়ছে। তো যাই হোক তাকে হাসপাতালে নিতে এসে চলে গেছে, ও আজকে আসবে না, এই আর কি।
তো তখন হাসান সাহেব বলল আচ্ছা ঠিক আছে দেখি আমি কল করতেছি। তো হাসান সাহেব পরে একটা সময় বের করে কল করেন সেই কলিগ বা বন্ধুকে। তো সে বলে যে তার ওয়াইফ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, এমনি একটু অসুস্থ ছিল, তো এই অসুস্থের কারণে তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে। তো হাসান সাহেব বললো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তার সাথে ভালো সম্পর্ক সে বললো আমি কাজ শেষে এসে একটা চক্কর মেরে যাবো, কারণ তিনি তখনও ব্যাচেলার, বিয়ে শাদী করেন নাই, ফ্রি টাইম অনেক, বাসায় যেও তেমন কিছু করার নাই আর কি। তো বন্ধু বলে যে আচ্ছা আসলে তো খুব ভালো। হাসান সাহেব বললো ওকে রাতে দেখা হবে তাহলে। তো রেখে দিলেন। তো কাজ করতেছেন হাসান সাহেবের মধ্যে, মানে রাত হয়েছে, একটা সময় তাদের কোম্পানির অন্যান্য সেক্টরে মানুষগুলো চলে যেত। মোটামুটি যেহেতু তিনি হিসাবের কাজে আছেন, তার লাস্ট ওই ফাইনাল রিডিং গুলো নিয়ে, তাদের ব্যবসার যে ফাইনাল রিডিং নিয়ে একদম লাস্ট কাজটা করে যেতে হতো হিসাবের, মানে একটা ওখানে জি রিডিং বলে সেটা করে তিনি পুরো হিসাবটা শেষ করে যেতেন, টেন্ড করে যেতেন। এই কারণে লেট হইতো। তো 11টার বেশি বেজে গেছে, 11টা, 11:15 এরকম। তো তিনি সবকিছু হিসাব শেষ করে বেলেন কোম্পানি থেকে। তখন অলরেডি মানে মোটামুটি রাত, তাদের অফিসটা যেখানে, তাদের কোম্পানিটা যেখানে, সেটা সেই জায়গাটা পুরোপুরি নির্জন। তো বেরোলেন, তার একটা গাড়ি ছিল, হাসান সাহেবের গাড়ি কিনছিলেন, সেই গাড়ি নিয়ে তিনি রওনা দিলেন সেই বন্ধু যে হাসপাতালে আছে তাদের স্ত্রী, সেই হাসপাতালের দিকে। তো যাচ্ছেন এবং ওই যে বললাম যে লোকেশনটা স্পেসিফিকলি বলা যাবে না, এটা বেশ তাদের ওখান থেকে আরেকটু দূরে আর কি, আউটস্কার্টের দিকে হাসপাতালটা। তো তিনি ড্রাইভ করতে করতে এক সময় পৌঁছালেন। তো হাসপাতালে পৌঁছাই তিনি দেখতেছেন, যখনই হাসপাতালের কথা বলা বলি করতেছিলেন তিনি, যে অমকের ওয়াইফ অসুস্থ অফিসে, তখনই বলতেছিল যে এত দূরেও গেছে, ওই জায়গা তো কেমন, মানে সাথের একজন বলতেছিল। তো হাসান সাহেব জিজ্ঞেস কেমন, বলে কেমন জানি দূরে, এটা না বেশ সুবিধা না যাওয়া আসা করা। তো হাসান সাহেব তখন শুনছিল, তো এখন এসে দেখতেছে যে আসলেই মানে হাসপাতালটা আসতে অনেক দূর হয়ে গেছে এখান থেকে। আর ঢোকার পর দেখছে বিশাল কম্পাউন্ড, মানে অনেকগুলো বিল্ডিং, এদিক ওদিক, এবং এই ঢোকার পরে এদিকে যে ঘুরে বের করতে হচ্ছে যে কোথায় আছে। তো সে ব্লক শুনে নিছিল তার বন্ধুর কাছে, সেই ব্লক অনুযায়ী সে ওই জায়গায় ঘুরে চলে গেল ব্লকের দিকে। একদম নীরব রাতের বেলা এবং সিটি ক্রাউড থেকে দূরে, এবং এই হাসপাতালের পরবর্তী অংশে, হাসপাতালের কম্পাউন্ডের পরবর্তী অংশে কিন্তু মরুভূমি, ডেজার্ট ওই জায়গাটা। তো সুতরাং এই নিস্তব্ধতা পুরোপুরি আসতেছে, একটা অন্যরকম এই গভীর রাতে, এবং মানুষজন একদম নাই বললেই চলে হাসপাতালে। দেখতেছেন যে কয়েকটা ওই যে প্যারামেডিক্সের গাড়ি, মানে অ্যাম্বুলেন্সের গাড়ি ওখানে দাঁড়ায় আছে। এই অবস্থা, আর মানুষজন খুব একটা নাই, হাসপাতালের বাতিও খুব একটা জ্বলতেছে না। তো তিনি চিন্তা করলেন তার বন্ধু যে জায়গায় বলছে কোন ব্লকে কোন বিল্ডিং এ, তো বুঝলেন যে অমুক জায়গায়। তো তিনি গাড়িটা রাখলেন বিশাল পার্কিং লট রেখে, একদম নির্জনে। পার্কিং লটের চারপাশে কিন্তু গাছ, এরকম ঘিরে ঘিরে গাছ। তো ওখান থেকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন। ওই হাসপাতাল মূল বিল্ডিং এর আলো খুব একটা লটে আসতেছে না, পার্কিং লটের চার কোণার দিকে লাইট আছে, পার্কিং লটটা আলোকিত করা, সেই আলো আছে, বাট তাও জানি কেমন ম্লান হয়ে যাচ্ছে। মাঝখানে যে গাছপালা আছে, পাতাবাহারের গাছ চাষ দেওয়া, এটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে মূল ইসে আসলেন, তিনি লবিতে আসলেন। এসে দেখলেন যে লবিটাও একদম নীরব হয়ে আছে, এবং বাতির পরিমাণও কমায় দেওয়া হয়েছে, কারণ রাত হয়ে গেছে তো বাতির পরিমাণও কম। দেখলেন যে রিসেপশনে একজন মানুষ, তো তিনি যে রিসেপশনে বললেন যে আমি অমুক ফ্লোরে যাবো অমুককে দেখতে। বলো ঠিক আছে, মানে সেই দিয়ে দিল যে বলা আছে এইটার কথা, অ্যালাউড, মানে ওই তাকে কেবিনে হয়তো যাইতে দিবে না, ওখানকার যে ওয়েটিং লাউঞ্জ সেখানে বলবেন। রিসেপশন থেকে তাকে ভিজিটার্স প্যাস দিয়ে দিল, সেটা তিনি গলায় পরে রওনা দিলেন এলিভেটরের দিকে। তো তিনি শুনে আসছিলেন যে দোতলায় আছে রোগী। তো তিনি লিফটে ঢুকে তিনি 2 চাপ দিলেন। তো 2 চাপ দেওয়ার পর লিফট উঠে থামলো, 2 গিয়ে থামলো, দরজা খুলে গেল। তো তিনি নামলেন, নেমে সামনে গেলেন, দেখলেন যে নির্জন, কেউ নাই, মানে এই ভিতরে কেউ নাই, আলো জ্বলতেছে, ম্লান আলো। এবং এখানকার যে রিসেপশনটা আছে দোতলায় ওঠার পরে, সেই রিসেপশনের মধ্যে কেউ নাই, মানে ওই কাউন্টারটা খালি, কাউন্টারে মানুষ নাই, নির্জন, লাইট জ্বলতেছে, খুব ম্লান ভাবে জ্বলতেছে। আর এই ম্লান হওয়ার কারণ হচ্ছে যে লাইটের উপর শেড দেওয়া, এবং শেডের কারণে কিন্তু আলো কমে গেছে। আর এছাড়াও একটা লাইট পরপর একটা করে জ্বলতেছে, এটা কোনো রকম রেশনিং হইতে পারে, লাইট এভাবে জ্বলতেছে। ডান দিকের করিডোরও কাউকে দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা, সামনেরটাও ফাঁকা। আর বাঁ দিকে গেলে তো রিসেপশন সিটিং এরিয়া ওখানে। তো ওই জায়গায় দেখতেছে যে ওই পাশে কাঁচের ওই পাশ থেকে পার্কিং লটটা দেখা যাচ্ছে। পার্কিং লটের এই অংশটা বেশ ডার্ক, কিছু গাছপালা আছে যেখানে গাড়িগুলো রাখা, ছোট ঝোপঝাড় এগুলা, আর তার ওই পাশে দূরে রাস্তার আলো দেখা যাচ্ছে বিন্দুর মতো, কেমন যেন গা কাটা দেওয়ার মতো এনভায়রনমেন্ট। তো হাসান সাহেব হঠাৎ চিন্তা হলো, জানি আমি তো রুম নাম্বার আনি নাই, আমি মানে কোন রুমে যাব, এটা কেমন হলো। তো চিন্তা করলো যে আমার তো আসলে জানা উচিত ছিল রুম নাম, আমি জাস্ট 2 তলা শুনে চলে আসছি এখানে,
তো তিনি ফোন বের করলেন বন্ধুকে কল দেওয়ার জন্য। তো ফোন বের করে দেখতেছেন যে তার ফোনে নেটওয়ার্ক নাই, একদম নেটওয়ার্ক নীল। খুব অবাক হলেন যে এখানে হাসপাতালের ভিতরে একদম নেটওয়ার্ক নীল, এটাকে ওরাই বন্ধ করে রাখছে কোনো কারণে কোনোভাবে। চিন্তা করতেছেন তিনি, এখন চিন্তা করছে এখন তার কোনো কাজ নেই, আমি তাহলে নিচে যাই, নিচে যেয়ে জিজ্ঞেস করি নিচের কাউন্টারে যে এই রোগী কত নাম্বারে আছে আমি জিজ্ঞেস করি নাই, অথবা নিচে গেলে হয়তো নেটওয়ার্ক পাবো। তো তিনি হেঁটে এলিভেটরের দিকে যাচ্ছেন। তো এলিভেটরের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ডাক শুনলেন তার নাম ধরে। তো তাকায় দেখেন যে তার বন্ধু দাঁড়ায় আছে ওই করিডোরের মধ্যে, এবং করিডোরে যেখানটা দাঁড়ায় আছে তার বন্ধু ওই জায়গাটা একটু শেড, মানে এই যে আলো পড়ছে যে পরবর্তী লাইটটা যে বন্ধ রুমের সামনে, সেখানে তার বন্ধু দাঁড়া আছে। তিনি অবয়ব দেখে বুঝতেছেন তার বন্ধু বেশ স্বাস্থ্যবান ছিল, মানে এরকম ভালো স্বাস্থ্য আর কি দাঁড়ায় আছে। তো তাকে এরকম ডাকতেছে এখান থেকে। তো তিনি দেখেই বুঝতে পারছেন তার বন্ধু। তিনি বললেন আচ্ছা আসতেছি আরামও বলে তিনি গেলেন, হেঁটে হেঁটে ওদিকে গেছেন। তো যে দেখতেছে তার বন্ধু দাঁড়ায় বসে বলতেছে আরে আমি আসলে দিনের বেলা তো শোনার পর পারলে চলে আসতাম, কিন্তু ওরকম তো জানোই কাজ কিরকম। এগুলো বলতে বলতে তিনি দেখলেন যে বন্ধু গেট খুলে ধরছে, তিনি ঢুকলেন। তো ওই রুমের মধ্যে আলো খুব কম। তিনি দেখতেছেন যে একটা বিছানার মধ্যে তার স্ত্রী শুয়ে আছে চাদর গায়ে দিয়ে। তিনি মানে দেখতে পাচ্ছেন না মুখটা, মানে একদিক কাত হয়ে আছে তো মুখ দেখা যাচ্ছে না, চাদর দিয়ে ঢাকা, গলা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। যাই হোক তাকে তার বন্ধু বসতে বললো একটা চেয়ারে, মানে পাশে ওখানে বসলেন তিনি, মানে সোফার মতো চেয়ার। বসার পরে তার বন্ধু তাকে দেখলো যে ড্রিঙ্কস দিছে একটা গ্লাসের মধ্যে, অনেকটা লাল রঙের কালার ড্রিঙ্কস, মোস্ট প্রবলি ক্যানবেরি বা কিছু। তো হাসান ভাই একটু অপ্রস্তুত ছিলেন, বললেন যে আমি তো জুস খাই না। তার বন্ধু বলতেছে লেলো লেলো বলে দিয়েছে তাকে। তো তিনি দেখলেন বন্ধুর মানে বিহেভিয়ারটা কাইন্ড অফ অফ, কেমন যেন একটু গম্ভীর টাইপের, লেলো লেলো পিলো। তো তিনি হাতে নিলেন, নিয়ে জাস্ট কথা বলতেছেন, তারপর কিভাবে কি হলো এগুলো জিজ্ঞেস করতেছে। তো বন্ধু মানে জাস্ট হু হা করতেছে, খুব একটা উত্তর দিচ্ছে না। তো হাসান সাহেব তখন মনে করলেন যে আচ্ছা হইতে পারে যে ওর হয়তো মুড টুড অফ, হয়তো সারাদিন ধকল গেছে, ওয়াইফ সিক। উনি আর কিছু মনে করলেন না। উনি এক পর্যায়ে যেহেতু দেখছে হাতের মধ্যে জুসটা, কিছু না মনে করে তিনি মুখে লাগায় মানে খেয়ে ফেললেন। খাওয়ার সময় তার কাছে মনে হলো একটু ঝাঁঝালো ক্র্যানবেরি জুস টাইপের এরকম টেস্ট। যাই হোক তিনি অনেকটাই খাইছেন, পুরোটা শেষ করতে পারলেন না, রেখে দিলেন পাশে। তো একটু অড লাগলো যে হঠাৎ করে বেড়াইতে এসে রোগী দেখতে এসে জুস খাইতেছি। তো রেখে তারপর তিনি বললেন যে তার ওই ফ্রেন্ডকে আচ্ছা আমি আসি, আজকে থাকো, আমি জাস্ট দেখে গেলাম তোমাদেরকে কি অবস্থা, কোনো বড় প্রয়োজন হলে আমাকে জানাও। তো বন্ধু চাষে এরকম মাথা নাড়লো, বলে আচ্ছা। তার বন্ধু তাকে থ্যাংক ইউ দিল। তো তিনি বেরোয় গেলেন। তিনি একটু অপ্রস্তুত যে বন্ধুর এই ধরনের বিহেভিয়ার তিনি দেখেন নাই, যেভাবে বন্ধু আচরণ করে। তো হেঁটে তিনি বেরোয় গেলেন, গিয়ে তিনি লিফট জন্য কল করলেন। তো লিফট আসলো, লিফটে উঠলেন। তার বন্ধু ওই জায়গায় দাঁড়ায় আছে দরজার সামনে, মানে তাকে বিদায় দিতে গেটের সামনে আসে নাই বন্ধু। তো তিনি এইটাও একটু অড ফিল করলেন হাসান সাহেব, যে কি ব্যাপার ওর আচরণ এরকম হঠাৎ করে এত অড হয়ে গেল কেন। একসময় লিফট আসলো, তিনি দেখতেছেন বন্ধুকে মাঝে মাঝে ঘাড় ঘুরায়, আর কেমন জানি ফিল করতেছেন। এই সময় লিফটটা আসলো, ট্রিং করে শব্দ হলো, মানে তার সামনে আসছে লিফট। তো তিনি উঠে বসলেন লিফটে। তো লিফটে উঠে তিনি বোতাম চাপ দিলেন নিচে, লিফট নেমে গেল নিচে। নামার পর আস্তে করে হেঁটে বের হয়ে চলে আসতেছেন পার্কিং লট দিয়ে, হাঁটতে 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 তিনি আসছেন, এসে গাড়ির সামনে আসছেন। তো গাড়িটা খুললেন, খুলে তিনি ভেতরে তার ওই কিছু জিনিসপত্র ছিল ওই পাশের সিটে, ওইটাকে পিছনের সিটে রাখতেছিলেন, পাশের সিটে রাখা ছিল, মানে সরায় রাখতেছেন আর কি, কেমন যেন লাগতেছে। তো তার বন্ধুর আচরণটা তার কাছে অড লাগছে আর কি, যে এরকম কেন, মানে একটু অন্যরকম। এই সময় তার বন্ধু দেখলো যে পেছন থেকে তার বন্ধু তার নাম ধরে ডাকতেছে, তার পেছনে মানে কয়েক হাত দূরে। তো হাসান, তো তিনি ফট করে ফিরলেন, ফিরে দেখতেছে বন্ধু, হ্যাঁ কি ব্যাপার, মানে এই বন্ধু এসে পড়ছে, কি ব্যাপার, কোনো দরকার? গেটটা লাগালেন। তো বলছে যে তুমি তো আসলা না, তোমার আসার কথা ছিল, তুমি কেন আসলা না? তিনি বলে কি বলো তুমি, আমি আসলাম না মানে আমি কি বলো, আমি তো এই যে এইখানে তোমার সাথে আমি দেখা করলাম, এতক্ষণ করলাম, বলে কি আমার সাথে দেখা করছো? তোমার না আসার কথা 11টা, আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করে আসি। তারপর আমি তোমার এখানে লাস্টে নামলাম, নেমে পার্কিং লটে তোমার গাড়ি টাড়ি আছে কিনা দেখতে যাই, দেখলাম এখানে তুমি। তুমি বলছো আরে না না আমি আসলাম, তোমার সাথে দেখা করলাম না, উপরে গেলাম আমরা, তুমি আমার জুস খাইতে দিলে। বলে কি জুস খাইতে দিছি, কি বলো উল্টা পাল্টা, আসো আসো বলে ডাকতেছে। তো হাসান সাহেব পুরাই অপ্রস্তুত যে এটা কি বলতেছে, তার কাছে মনে হচ্ছে এটা কোনো কথা, কি বলতেছে, তার বন্ধুর কি মাথা ঠিক আছে? তো তার বন্ধু তাকে যে আসো বলে তাকে ডাক দিয়েছে, তিনি সাথে সাথে যাওয়া শুরু করলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো বন্ধুকে তিনি জিজ্ঞেস করতেছেন যে আমি কিন্তু আসলাম, কথা বললাম একটু আগে, আমি ভাবিকেও শোয়া দেখছি এখানে। বলে হ্যাঁ 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 তুমি দেখছো, তোমার কি বলো, তোমার ঠিক নাই। তার বন্ধু বলতে বলতে হাঁটতেছে।
তো হাসান সাহেবও হেঁটে যাচ্ছেন। তিনি চিন্তা করলেন এটা একটা বিরক্তিকর ব্যাপার, সে কেন ডিনাই করতেছে, সে নিজে হাতে আমাকে জুস খেতে দিছে। এগুলো চিন্তা করতে করতে বিল্ডিং এ চলে আসলো। তো হাসান সাহেব হঠাৎ করে তার মোবাইল বের করছিল, যে সে যে কল দেওয়ার চেষ্টা করছে এটা দেখার জন্য। মোবাইলটা বের করে সেরকম দেখতেছে, আর তার বন্ধু নাকি তাকে কল দিছে, বলছে আমি তোমাকে কল দিচ্ছি পাচ্ছি না। তার বন্ধু তাকে বলছে যে তোমাকে কল দিছিলাম, পাই নাই। তো দেখতেছে যে তার মোবাইলে কোনো সমস্যা কিনা। তো দেখতেছে যে এইখানে সে যে হাসপাতালের দিকে এগুচ্ছে সেখানে তার নেটওয়ার্কের দাগ এক দাগ আছে। আর সে দেখতেছে এত কম কেন, একটু আগে গাড়ির কাছেও মনে হয় নেটওয়ার্ক ছিল। সে যখন গাড়ির ওই হাসপাতালে গেটে আসে ঢুকলো লবিতে, তখন তার নেটওয়ার্কটা আস্তে করে টুস করে চলে গেল, মানে এখানে কোনো নেটওয়ার্ক নাই মোবাইলের। তো সে তখন তাকায় দেখতেছে তার বন্ধু নাই সামনে, মানে খুবই অবাক কাণ্ড। হাসান তাকায় দেখতেছে, মানে হঠাৎ করে সামনে তাকালো, তাকায় দেখে বন্ধু সামনে নাই। তো হাসান সাহেব চিন্তা করলো কি ব্যাপার, ও কই গেল। তো হেঁটে সামনে গেল, যে রিসিপশনে দেখলো যে ওই মহিলা আছে রিসিপশনে বসে কি কাজ করতেছে। তো সে আর কোনো কথা না বলে হেঁটে লিফটের দিক গেল, যে লিফটে যে সে চাপ দিল, লিফট উপরে উঠবে সে। কারণ সে চিন্তা করলো বন্ধু আবার উঠে গেছে নাকি তাকে আসতে বলে, আর এরকম কেমন আচরণ। চিন্তা করছে বন্ধুর সাথে একটু কথা বলা দরকার, যে তুমি কি মানে মাথা টাথা সব ঠিক আছে, তো কি হয়েছে, সমস্যা কি। তো লিফটে চাপ দিলেন, তো লিফট নামলো ট্রিং করে, উপরেই ছিল, এদিক ওদিকে ছিল লিফটটা। নামছে, নামার পর তিনি উঠে বসলেন, উঠে সেই আবার সেই দুয়ে চাপ দিলেন তিনি। তো লিফট সুন্দর উঠে গেল। তো উঠে যে ট্রিং করে থামলো, থামার পর তিনি দেখলেন যে হ্যাঁ, যেখান থেকে তিনি আসছিলেন ওই জায়গায় থামছে লিফট। নামলেন, নেমে তিনি ওই ইসের থেকে লিফটের থেকে নেমে একটু সামনে গেছেন। ডানে তাকায় দেখছেন তার বন্ধু দাঁড়ায় আছে, ঠিক ওই যে ওই রুমটার কাছেই, ওখানে গেটের কাছে। তো তিনি বলছে আরে ইয়ার, আমি তো এইখানেই আসছে, তোমার সাথে কথা হইতেছিল। তার বন্ধু দেখলো, হাসলো। বন্ধুর গলাটা একটু ভারী ছিল, হাসিটা কেমন জানি তার কাছে একটু অন্যরকম লাগলো। এই জায়গায় মানে এই নীরব একটা এরকম ফ্লোরের মধ্যে বন্ধুর হাসিটা কেমন জানি একটু গা কাটা দেয়া লাগলো তার কাছে, স্বাভাবিক না, অস্বাভাবিক মানুষের হাসির মতো। আর তার বন্ধুর গলাটা একটু ভারী ছিল অন্যরকম। তো তিনি একটু থতমত খেলেন, ও হাসলো কেন বন্ধু, তা হাসতেই পারে, মানুষ তো হাসতেই পারে। তো দেখলো যে তার বন্ধু, আবার তিনি ভাবতেছেন হাসান সাহেব যে এরকম কি হতে পারে, ও আসলে বোর্ড, ওর মন টন খারাপ হয়েছে, বোর্ড, ও আমি যে চলে গেছি, আবার তার কাছে মনে হয়েছে আমাকে আনা দরকার, আবার নিয়ে আসছে, এটাও তো হতে পারে। তো তার বন্ধু ওই গেট মেলে ধরছে, তিনি আবার যাচ্ছেন ঘরের দিকে। তো তিনি জাস্ট ঘরের মধ্যে পা রাখলেন, এই সময় তিনি দেখলেন ঠাস করে সব বাতি নিভে গেল, অন্ধকার হয়ে গেল চারিদিকে। মানে ফট করে পিছনে তাকাইছেন, পিছনে তাকায় দেখলো দরজাটাও লেগে গেছে, মানে কেউ ওই যে বাইরে বন্ধু ছিল, বন্ধু গেটটা এরকম লাগাই দিচ্ছে টক করে, মানে পুরো দরজাটা পেছনে বন্ধ হয়ে গেছে, এবং রুমের বাতি, রুমের মধ্যে যে বাতি ছিল ওটাও নিভে গেছে। হাসান সাহেব বুঝতে পারছেন যে মানে সারা ঘরটা একেবারে মানে পিচ গোলা অন্ধকার, পিচের মতো অন্ধকার, ডিপ কোনো মানে লাইটের সোর্সই দেখা যাচ্ছে না এখানে। আর পেছনে তাকাচ্ছেন যে দরজাটা, মানে এই দরজাটা কিন্তু বন্ধ, হাত দিয়ে তিনি ফিল করছেন। তিনি ওখানে বন্ধুর নাম ধরে দুবার ডাক দিলেন, ডাক দিয়ে যে নবটা ঘোরানোর চেষ্টা করলেন, দেখলেন যে খুলে না। এই সময় তিনি একটা শব্দ শুনলেন নারী কণ্ঠের, কেমন জানি একটা মানে কণ্ঠটা মানে খুবই অন্যরকম, উইয়ার্ড, যেটা তিনি শুনে এরকম অভ্যস্ত নারী কণ্ঠ, কেমন জানি ভারী ধাতব, মনে পাথরের সাথে পাথর ঘষলে যেরকম এরকম নারী কণ্ঠ। হি হি করে কেমন করে যেন বলতেছে যে ভাই সাহেব আপনি আসছেন। তো সে ততক্ষণে হাসান সাহেবের মানে চোখটা একটু মানে শুয়ে আসছে, অন্ধকার আলো আধারিটা একটু শুয়ে আসছে সামান্য। মানুষ কিন্তু অন্ধকারে হালকা ভাবে একটা সময় সামান্যতম আলোর মানে ফোটন থাকলেও সেখানে মানুষ কিছুটা দেখতে পারে। সে বুঝতে পারতেছে যে ওই বিছানার মধ্যে যেখানে সে দেখছিল তার ওই ভাবিকে শোয়া, সেখানে একটা অবয়ব বসে আছে এবং সেটাই কথা বলতেছে, ধাতব, একেবারে ধাতব কণ্ঠ মহিলার, কিন্তু বলেছে পাথরে পাথর ঘষতেছে এরকম কণ্ঠ। তাকে বলতেছে এরকম যে ভাই সাহেব আপনি আসছিলেন, আবার আসলেন, জুস পিলি, জুস খাইছেন সব। কেন জানি প্রচন্ড রকমের ভয় পেয়েছে হাসান সাহেব। সে মানে মানে পাগলের মতো সে দরজার মধ্যে থাবা দিয়ে তিনি ওই দরজা খোলার চেষ্টা করতেছেন। তো ওইখান থেকে ওই মহিলা বলতেছে যে এত তাড়াতাড়ি করে যাচ্ছেন কেন, বসেন, আপনার ভাই আছে তো, আসতেছে ভাই। মানে কথাগুলো এমন ভাবে বলতেছে, কথার সে কণ্ঠটা নেয়ার মতন হাসান সাহেবের কাছে। তিনি তাড়াতাড়ি দরজার এই নব মোটাই নব ঘুরার চেষ্টা করেন, নব আর ঘুরে না। তিনি সাথে সাথে মানে দোয়া পড়লেন, দোয়া পড়ে ঘুরে নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কোরআন মোছলেন, দেখে ঠাস করে দরজাটা খুলে গেছে। তিনি দৌড় দিয়ে বেরিয়েছেন করিডোরে, বের হয়ে দেখতেছেন করিডোর অন্ধকার, কেউ নাই। ওই যে বাইরে যে গ্লাসটা, গ্লাসের আলো, বাইরের আলোটা মানে আকাশের আলো বা বাইরের পার্কিং লটের হালকা আলো এখান দিয়ে এসে পড়ছে। ওই চেয়ারগুলো, ওখানে বসার সিটিং যে চেয়ারগুলো আছে, ওয়েটিং চেয়ার, সেটার উপর দিয়ে একটু করে এসে পড়ছে সামনে। আর ওই যে কাউন্টারটা, রিসিপশন, সেখানেও কেউ নাই, নিথর নীরব।
মানে একদম অন্যরকম। আর এর মাঝে জাস্ট মানে পেছন থেকে ওই সেই ভাবির কণ্ঠ শুনতেছে, রুকিয়া ভাই সাহেব ও আ রাহা হ্যায়, মানে মানে দাঁড়ান ও আসতেছে। তো হাসান সাহেব জাস্ট দৌড় দিছে, দৌড় দিয়ে লিফটের কাছে গেছে পড়ছে, কারণ পড়ি করে তার আর কোনো কিছু খেয়াল নাই। তিনি চাচ্ছেন যে তিনি কিভাবে এখান থেকে বেরোবেন। লিফটের কাছে যায়, তিনি পাগলের মতো দেখতেছে লিফটের লাইট গুলো জ্বলতেছে, শুধু পাগলের মতো লিফটের লাইট চাপ দিতেছেন তিনি নিচে নামার জন্য। লিফট আসতেছে না, মানে প্রতিটা মুহূর্ত তার কাছে একেবারেই মনে হচ্ছে। এই সময় তার বন্ধুর কণ্ঠ শুনতেছে তিনি, হাসান হাসান। তো তিনি ভয়ে একদম মানে মানে হয়ে গেছে, মানে স্তানুর মতো দাঁড়ায় গেছে। এই সময় দেখলো যে বন্ধু পিছনে এসে দাঁড়াইছে অন্ধকারের মধ্যে। তার বন্ধুরা বেশ উঁচু লম্বা ছিল এবং বেশ স্বাস্থ্যবান। বন্ধুর এই কণ্ঠ শুনে বা এই হচ্ছে কেমন জানি তার সারা শরীরের মধ্যে ঘাড় থেকে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, ভয় করছে। তাকে তার বন্ধু বলতেছে, জুস নেই পিনে কা, পিলো। তো এই বলে তার সামনে গ্লাসটা মেলে ধরছে, মানে তার ওই যে গ্লাস। তিনি ওই যে বাইরের হালকা আলো আধারিতে দেখতেছেন যে তার বন্ধু এরকম একটা জুসের গ্লাস আছে, মানে এরকম লালচে পানীয় একটা গ্লাস তার সামনে মেলে ধরছে। এই সময় লিফটটা ট্রিং করে আসছে কিসের সামনে, ওই তার ওই ফ্লোরের সামনে, এবং দরজাটা খুলে গেছে। তো তিনি ওই লিফটের আলোতেও দেখতেছে বন্ধুর চেহারাটা দেখা যাচ্ছে না, কণ্ঠ শোনা যাচ্ছে, বন্ধুটার মানে চেহারা দেখা যাচ্ছে না। একটা অ্যাপ্রনের মতো পরা বন্ধুটা, ডাক্তাররা যেরকম অ্যাপ্রন পরে সেরকম একটা অ্যাপ্রন পরা বা গাউন পরা, যেটাই বলেন অ্যাপ্রন বা গাউন পরা এরকম সামনে। আর মুখের জায়গাটা পুরোপুরি খালচে অন্ধকার, চেহারা কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ওই জায়গাটা নাই, তার চোখ মুখ কিচ্ছু নাই, জায়গাটা অন্ধকার পুরা। এবং তার সামনে একটা গ্লাস বাড়ায় ধরছে এরকম যে পিকে যাও, মানে খেয়ে যাও, এটা পান করে যাও। এবং সে দেখতেছে গ্লাসের মধ্যে যে সে দেখছিল ক্যানবেরি জুসের মতো, মানে সেটা তো সে খাইছিল লাল, এইটা আরো লাল, এটা দেখে মনে হচ্ছে রক্তের মতো, পিকে যাও। আর তাকে বলতেছে যে থোড়া তো পিলি, বাকি পিকে যাও। তো উনি ধপ করে, মানে কিছু খাইছো বাকিটাও খেয়ে যাও। তো তিনি ধপ করে পড়ে গেলেন ওই সময় সেন্সলেস হয়ে। হাসান সাহেব ওই লিফটের মধ্যে পড়লেন, মানে তার শরীরটা পড়ছে লিফটের মধ্যে অর্ধেক, মানে অর্ধেক বাইরে এভাবে পড়ছে। তো যাই হোক, তারপর তো আর তার সেন্স নাই। হাসান সাহেবের যখন সেন্স ফিরছে তখন তিনি দেখতেছেন তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, আর তার বন্ধু তাকে মানে এরকম ডাকতেছে। মানে বন্ধু, মানে যে বন্ধুর কাছে গেছেন সে বন্ধু তার দিকে তাকায়, মানে খুব অ্যাংশাস ভাবে যে হাসান ঠিক হ্যাঁ তুমি ঠিক হো। তো সে বন্ধুকে দেখে মানে হাঁটো মেরেছে, এবার আমার কিন্তু সর, এরকম হাত দিয়ে এরকম ধাক্কা দেবো, সর। বন্ধুরা সরাই দিয়ে সে ভয়ে এদিক ওদিক করতেছে। সাথে সাথে ওই মেডিকেলের দু একজন মানুষ আসছে, ডাক্তার আসছে, এসে বলছে কি হয়েছে। তাকে ধরতেছে, সে বলছে বন্ধুরে বলছে হলে সরা এখান থেকে, ডাক্তারকে বলতেছে। তো ডাক্তার অবাক হয়ে গেল, বন্ধুকে বললো যে একটু সরাই দিল ওখান থেকে। তাকে বলে কি হয়েছে, বলে যে না মানে ক্রেজি, সবকিছু ক্রেজি এখানে। বলে যে আমাকে এরকম 2 তলায় গেছিলাম, এরকম ব্যাপার। তো ডাক্তার তাকে শান্ত করার চেষ্টা করতেছে, বারবার শান্ত করার চেষ্টা করছে। আর ওই ইরা বললো যে ওনাকে চুপচাপ করো, মানে শোয়া রাখো, আর ওনাকে রিল্যাক্সিং মেডিসিন দাও। ওরা বললো যে আপনি এখন ঘুমান। হাসান সাহেবের প্রচন্ড ভয় লাগতেছিল, তো তাকে তারপর ডাক্তার নাকি ওষুধ দিয়ে তারপর ঘুম পাড়ায় দিছে। তো যা পরবর্তীতে যখন তার ঘুম ভাঙছে, দেখলো যে তার অফিসের কয়েকজন বন্ধু আছে, এই বন্ধুর সাথে আছে। তো এই বন্ধুকে দেখি তো সে তখনই হয়ে গেছে, বলতেছে আমার সাথে কি প্র্যাঙ্ক করা হয়েছে, সেগুলো বলা শুরু করলো বন্ধুদেরকে, মানে তার মাথায় খুব রাগ। তো তাদের মধ্যে একজন বন্ধু বললো কি হয়েছে তোমার, এই বন্ধুও বলতেছে কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন, তোমার কি সমস্যা, কি তোমার আচরণ, আমাকে দেখে এরকম করতেছো কেন। হাসান বলে কেন, তোমার কিছু মনে নাই, তুমি আমার সাথে কি করছো। না আমি তোমার সাথে কি করছি, তুমি আমাকে এরকম ডেকে নিয়ে গেছো, সেই এরকম বলছো, তোমার আমার এরকম মানে গ্লাসের মধ্যে 1 গ্লাস তুমি আমাকে কি দিচ্ছ, দিয়ে বলছে খাও, সেই উপরের জায়গায়। তারে তখন ওই বন্ধু বলছে আবে ইয়ার তুমিও তো ফার্স্ট গেয়া, তুমি কই গেছো, কি ব্যাপার। তো তাদের মধ্যে ওই যে বন্ধুরা যারা আসছিল অফিস থেকে, তারা একজন বললো যে টোটাল কি হয়েছে ঘটনাটা বলেন, হাসানকে বললো। তো হাসান সাহেব তখন বললো যে তার সাথে কি হয়েছে। তো বন্ধুরা শুনলো, শুনে বললো শুনেন এই হাসপাতাল সম্বন্ধে আমি ঘটনা জানি, কিচ্ছু হয় না, আপনি কখনোই ওরে দেখেন নাই, বন্ধুরা দেখা বলছে ওরা দেখেন নাই, আপনি আসছেন তো, আপনি এই হাসপাতালের একটা ফ্লোর আছে যেটা আপনার কথা বলতেছে, যে আপনি কোথায় গেছেন। বলে যে আমি 2 তলায় গেছি। বলে 2 তলা তো, এই হাসপাতাল 3 তলা হচ্ছে হন্টেড একটা ফ্লোর। এই হাসপাতাল কর্তৃপক্ষ সেটা বন্ধ করে রাখছে, একটা স্টোর রুম বানাই দিছে, ওখানে কেউ যায় না, এটা সবাই জানে, এখানকার সবাই মোটামুটি জানে ওই জায়গাটা স্টোর রুম বন্ধ। তো আপনার ও বলছে না যে আপনাকে 2 তলায়, আপনি ওইটা কোথায় লিফটে চাপ দিচ্ছেন। বলে আমি 2-তে চাপ দিয়েছিলাম ওইটা। তো তখন ওই লোকটা বলতেছে যে আপনি 2-তে চাপ দিলে কিন্তু আপনি চলে গেছেন 3 তলায়, কারণ এই নিচতলা কিন্তু গ্রাউন্ড ফ্লোর 0,
হ্যাঁ, মানে তারপরে যে 2 তলাটাইতে কিন্তু শুরু হয়েছে ফার্স্ট ফ্লোর দিয়ে। আপনি লিফটের 1 হচ্ছে 2 তলা, আর লিফটের 2 হচ্ছে 3 তলা। আপনি কিন্তু চলে গেছিলেন 3 তলায়, এবং ওইটাই কিন্তু এখানে খুবই একটা মানে রেপুটেড বা রিনাউন্ড হন্টেড প্লেস। এই জায়গাটা এক সময় কিন্তু পুরা মানে একটা ডেজার্ট ছিল, এই যেখানে নাকি হাসপাতালটা বানানো হয়েছে। এবং এটা তখন পুরোপুরি এই জায়গাটা মানে একদম খোলামেলা, এখানে মানুষজনই ছিল না এক সময়। তো তখন এই জায়গার মধ্যে হাসপাতালটা বানায়। মানে এই সময় এক সময় শুধু ওই যে বেদুইনরা ব্যবসা করতো সেই পাশে। তো এই জায়গায় অনেকে বলে যে মরুভূমিতে এই যে মারিদ জিনরা চলাফেরা করতো এখানে, এবং এই জায়গায় মানে অনেকে অনেক কিছু উল্টাপাল্টা দেখতো মরুভূমির এই অঞ্চলে আসলে, অনেক উল্টাপাল্টা জিনিস হতো। তো তারপরে এখানে যখন হাসপাতাল বানায়, হাসপাতাল বানানোর পরে এইখানকার কর্তৃপক্ষরাও অনেক কিছু এরকম ফেস করতো, অনেক সমস্যা হইতো, বিশাল বিশাল সমস্যা হইতো। এখানকার মানুষজন কাজ করতে চাইতো না, রোগীরাও অনেক ভয় পেত এরকম। তো এইসব হওয়ার পরে পরবর্তীতে তারা এই 3 তলাটারে পুরোপুরি স্টোর বানায় ফেলে। আর এরপরও এখনো নাকি মানুষজন মাঝে মাঝে উল্টাপাল্টা জিনিস দেখে এখানে। তো এই কারণে আসলে ভয় পেয়েছেন, আপনি কখনোই আপনার বন্ধুরে দেখেন নাই। তো হাসান সাহেব তখন জিনিসটা একটু বুঝতে পারলো। তো তিনি দোয়া দরুদ পড়ছে ওখানে, ভয় পেয়ে তখনই দোয়া দরুদ পড়ছেন। তো তার বন্ধু এসে বললো যে আরে আমি অনেক সরি, আমার জন্য এত মানে ঝামেলা পোহাইতে গেছে তোমার। তো তখন হাসান সাহেব বলে আরে না না, কি বলো, আমি তখন বুঝলাম ব্যাপারটা কি। আসলে আমি লজ্জিত, আমি অনেক লজ্জিত। জিনিসটা আসলে এই বয়সে এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটবে এটা আমি চিন্তাই করতে পারিনি। তো যাই হোক, তো তারপরে হাসান সাহেবকে ওখান থেকে রিলিজ করে দেয়। হাসান সাহেব চলে আসে। তা আসার পরে নাকি হাসান সাহেব তার বন্ধুকে দেখলে কেমন যেন একটু ভয় পেত কিছুদিন, মানে তার অবচেতন মনটাই তাকে ওরকম করতো। তো তিনি পরবর্তীতে একজন ইসলামিক আলেমের কাছে গেছিলেন। তো তিনি তাকে দোয়া দরুদ পড়ে দেন, আরো বলেন যে নামাজ কালাম ঠিক মতো পড়তে। আর যেহেতু তার সাথে এরকম একটা জিনিস ঘটছে, নির্জন একা জায়গায় যেন এরকম না যায়, অনেক সময় ওদের নজর থেকে যায় যার সাথে তারা কোনো ইনসিডেন্ট ঘটায়। তো ওই দিন নাকি হাসান সাহেব যখন বেহুশ হয়ে গেছিলেন, তখন তিনি যে পড়ছেন এলিভেটরে মাঝামাঝি পড়ছেন, তো অর্ধেক এলিভেটরের শরীরের ভেতরে পড়ছে, অর্ধেক বাইরে পড়ছে। তো এলিভেটরে গেট বন্ধ হইতে পারতেছিল না, হাসপাতাল যেহেতু এটা খুব সেন্সিটিভ এলিভেটর, এটা সাথে সাথে ওই যে অ্যালার্ম বাজা শুরু করছিল। তো অ্যালার্ম বাজা শুরু করাতে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন আসে, সে দেখে এরকম লিফট আটকায় আছে, মানে 2nd ফ্লোরে, মানে 3 তলায় আটকায় আছে। তো সেখান থেকে তারা যে লোকজন নিয়ে যায়, যে দেখে যে ওখানে এরকম মানুষ পড়ে আছে। এটা নিয়ে খুব অবাক হয়, তারা এর নিয়ে খোঁজ খবর নেয়। আর এর মধ্যে আসলেই হাসান সাহেবের বন্ধু খুঁজতেছিল, হাসান সাহেবের আসার কথা, আসে না অনেকক্ষণ। তো তিনিও ওই মানে, এবং ফোন বন্ধ পাইতেছিল হাসান সাহেবের, তিনি কল করছেন কয়েকবার। ফোন বন্ধ পাওয়ার পর তিনি গেছিলেন বাইরে পার্কিং লটে খুঁজতে। পার্কিং লটে খুঁজতে যে দেখে যে হাসান সাহেবের গাড়ি আছে, এবং গাড়ির দরজাটা খোলা, মানে কি দরজাটা মানে পুরা লাগানো না, এরকম এসে মানে জাস্ট আটকায় আছে। এটা দেখে তিনি খুব টেনসড হয়ে যান যে কি হয়েছে হঠাৎ। তিনি বন্ধুর গাড়িটা আর ওখানে ধরেন নাই, তিনি তাড়াতাড়ি দৌড় দিয়ে হাসপাতালে আসতেছিলেন যে তিনি জিজ্ঞেস করবেন যে তাকে খুঁজতে কেউ আসছিল না কিনা হাসপাতালে। আসতেই দেখেন যে ওইখানে ওই যে যারা ওখানকার যারা ক্লিনার আছে, জেনারেটর, তারা মানে কথাবার্তা বলতেছে, মানে খুব উত্তেজিত। তারপর দেখলো যে কয়েকজন এরকম যে উপর থেকে উঠলো, তারপর যাতে স্ট্রেচারে করে একজনকে নামাইতেছে। তো তখনই তো তার বন্ধু বুঝছে যে নিশ্চয়ই কোন একটা উল্টাপাল্টা কিছু করছে, যে দেখেন কাছে যে তার বন্ধু মানে হাসান সাহেবকে নামাইতেছে স্ট্রেচারে করে। এই তারপর তো যে কথাবার্তা শুনলেন যে তাকে পাওয়া গেছে এরকম 3 তলার মধ্যে, তার শরীর অর্ধেক এলিভেটরের ভেতরে ছিল, অর্ধেক বাইরে ছিল। আর তখন তার বন্ধুও খবর নেয় যে হাসপাতালে 3 তলায় কিভাবে গেল কি। তো তখন ওই হাসপাতালের মধ্যেই তাকে ওইখানকার এক জেনারেটর বলছে যে আমাদের হাসপাতালটা ভালো না বলতে কি, আমাদের হাসপাতালের কিছু এই ধরনের ব্যাপার আছে, এখানে কিছু অতিপ্রাকৃত ব্যাপার ঘটে, বিশেষ করে ওই 3 তলার জন্য স্টোর রুম করে দিয়েছে হাসপাতাল। আমরা নিজেরা ওখানে রাতের বেলা ভুলেও যাই না কিছু আনতে। আমরা যদি কোনো কিছু আনতে প্রয়োজন হয়, আমরা দিনের বেলা আমরা 2 জন যাই, 2 জন যে ওখানে কাজকর্ম করি যা করার, বা একাধিক মানুষ, যে আমরা রাতের বেলা ওখানে যাই না। অনেকে অনেক রকম ভয় পায় এখানে। তো এই তখন ওনার বন্ধু অবাক হয়েছিল যে কিভাবে 3 তলা। তো তিনিও চিন্তা করছিলেন, ওকে যেমন বলছে 2 তলা, ও কি ভুলে ওই যে লিফটে 2 চাপ দিয়ে চলে গেছে নাকি ওখানে। তো উনি বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষরা যে আপনাদের তো উচিত আসলে তাহলে ওই 2 বাটনটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া, যাতে ওইখানে কেউ না যায়। এটা তো মানে একটা কেমন জিনিস, অনেকে হয়তো না বুঝে চাপ দিতে পারে। তো যাই হোক, এই ছিল হচ্ছে ঘটনা, যেটা হৃদয় শেয়ার করলো আমাদের সাথে হাসান সাহেবের ঘটনা। হাসান সাহেব এখন ভালোই আছেন, তার এখন আর সমস্যা হয় না। তবে হাসপাতালটার নাকি এরকম ব্যাপার স্যাপার আরো অনেক ঘটছে, অনেক মানুষই মাঝে মাঝে এরকম ভয় পাইছে এখানে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে ঘটেছিল। বর্ষার এক অন্ধকার রাত, আকাশে ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে আর দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে। রাত তখন প্রায় 11:30। রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামের পাশে ছিল বহু পুরনো একটি ডোমঘর। সেখানে অচেনা বেওয়ারিশ মৃতদেহগুলো কিছু সময়ের জন্য রাখা হয়। গ্রামের মানুষ বিশ্বাস করত সেই ডোমঘরে গভীর রাতে মৃতরা নাকি কখনো কখনো উঠে বসে। কেউ রাতের পর ওই জায়গার পাশে যেত না। সেই গ্রামে নতুন চাকরি নিয়ে এলো 26 বছরের রাকিব। সাহসী ছেলে, কুসংস্কারে বিশ্বাস করত না। একদিন গ্রামের চেয়ারম্যান তাকে বললেন, আজ রাতটা ডোমঘরে পাহারা দিতে হবে। রাকিব হেসে বলল, ভূত বলে কিছুই নেই, আমি ঠিক থাকব। রাত 12টার দিকে সে টর্চ, লাঠি আর মোবাইল নিয়ে ডোমঘরে ঢুকলো। ঘরটা ভীষণ ঠান্ডা, অথচ বাইরে তখন গরম। বাতাসে এক ধরনের অদ্ভুত গন্ধ। ঘরের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা 3টি মৃতদেহ। রাকিব চেয়ারে বসে মোবাইল দেখছিল। হঠাৎ ঠক ঠক শব্দ, কেউ যেন ভিতর থেকে দরজায় আঘাত করছে। সে বাহিরে উঠে গেল, কেউ নেই, চারদিকে শুধু বৃষ্টি। আবার ভিতরে ঢুকতেই দেখলো একটি মৃতদেহের কাপড় মেঝেতে পড়ে আছে। সে ভাবলো হয়তো বাতাসে পড়েছে। কাপড়টা আবার ঠিক করে দিল। রাত তখন 12:45। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর অন্ধকার, শুধু টর্চের আলো। আলো ফেলতেই তার বুক কেঁপে উঠল। 3টি মৃতদেহের মধ্যে একটি যেন আগের জায়গায় নেই। সে ধীরে ধীরে এগিয়ে গেল। ঠিক তখনই তার কানের কাছে খুব নিচু স্বরে কেউ ফিসফিস করে বলল, আমাকে দেখেছো? রাকিব ঘুরে দাঁড়ালো, দেখলো কেউ নেই। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ টর্চ নিভে গেল। আবার জ্বলে উঠতেই সাদা কাপড়ে ঢাকা মৃতদেহটি তার একদম সামনেই দাঁড়িয়ে, মুখ দেখা যাচ্ছিল না। রাকিব চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু মুহূর্তের মধ্যেই সেটি আবার আগের জায়গায় শুয়ে আছে। সে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। রাত 1টা। হঠাৎ সব মৃতদেহের ধাতব ট্রলি একসঙ্গে কেঁপে উঠল। লোহার চাকার বিকট শব্দ। রাকিব দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলল না। সে প্রাণপণে ধাক্কা দিতে লাগলো। তখনই পিছন থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। সে ধীরে ধীরে শব্দটা তার কাছে আসতেছে এমন অনুভব করলো। সে ঘুরে তাকাল। সাদা কাপড় পরা একটি অবয়ব। তার মুখে কোনো চোখ নেই, শুধু কালো গর্ত, আর ঠোঁট ছাড়াই হাসছে। রাকিব চোখ বন্ধ করে কুরআনের পরিচিত দোয়া পড়তে লাগলো। হঠাৎ সব শব্দ থেমে গেল, দরজাও খুলে গেল। সে দৌড়ে বাহিরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে এসে দেখলো পুরো গ্রাম অস্বাভাবিক এক নীরব। কোনো কুকুর নেই, কোনো মানুষের শব্দও নেই। শুধু ডোমের ভিতরে থেকে ধীরে ধীরে ভেসে এলো, ফিরে আসো, ফিরে আসো, এই একটি শব্দ। সে আর পিছনে তাকায়নি। পরের দিন সকালে গ্রামবাসীরা তাকে ডোমঘরের সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলছিল, ওরা 3 জন ছিল না। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে কতজন ছিল? রাকিব কাঁপতে কাঁপতে বলল, আমি যখন শেষবার দেখেছি সেখানে 4টি মৃতদেহ ছিল। 4র্থ মুখটা আমার নিজের। এরপর থেকে রাকিব আর সোহেলের নিখোঁজ হওয়ার পর 1 সপ্তাহ পর ঘটনাটি জেলা প্রশাসনের নজরে আসে। তদন্তের জন্য পাঠানো হয় অভিজ্ঞ অনুসন্ধানকারী কর্মকর্তা আরিফকে। তিনি অলৌকিক কাহিনীতে বিশ্বাস করতেন, কিন্তু
প্রমাণে বিশ্বাস করতেন। দিনের আলোতে এই তিনি ডোমঘর খুলে দেখলেন। দেয়ালের পিলিস্তারা ঘষে পড়েছে, ছাদের কাঠে বাদুর ঝুলছে, কিন্তু উত্তর দিকের দেয়ালে একটি অদ্ভুত দাগ তার চোখে পড়ল। যেন অনেক বছর আগে ইট দিয়ে একটি দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই রাতেই তিনি আবার ফিরে এলেন। সঙ্গে ছিল ক্যামেরা, টর্চ আর কয়েকজন সহকারী। ঘড়িতে রাত 12টা বাজতেই ক্যামেরার স্ক্রিনে অদ্ভুত ঝাপসা ছায়া দেখা শুরু করলো। একজন সহকারী ভয়ে বললেন, স্যার, কেউ যেন আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। আরিফ ঘুরে তাকালেন, দেখলেন কেউ নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা কাপড়ে মোড়া 5টি অবয়ব ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। হঠাৎ স্ক্রিনটি কালো হয়ে গেল। এরপর ডোমঘরের ভিতরে এক প্রচন্ড ঠান্ডা বাতাস বইতে শুরু করল। দেয়ালের ভিতর থেকে ভেসে এলো ভারী এক শব্দ, যেন কেউ ইটের আড়াল থেকে বেরিয়ে আসতে চাইছে। আরিফ সাহস করে হাতুড়ি দিয়ে দেয়ালে আঘাত করল। একটি ইট খুলে পড়তেই ভিতর থেকে বেরিয়ে এলো তীব্র দুর্গন্ধ। আরো কয়েকটি ইট ছড়াতেই দেখা গেল একটি গোপন কক্ষ। মেঝেতে ছড়িয়ে আছে বহু পুরানো হাড়গোড়। দেয়ালে নখের আঁচড় আর লেখা ছিল, আমাদের জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সবাই স্তব্ধ। ঠিক তখনই কক্ষের ভিতর থেকে একটি ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, দরজা কেন খুললে? সঙ্গে সঙ্গেই টর্চের আলো একে একে নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু 2টি লালচে চোখ জ্বলে উঠল। তারপর 4টি নয়, 5টি অসংখ্য পায়ের শব্দ একসঙ্গে এগিয়ে আসতে লাগলো। আরিফ চিৎকার করে সবাইকে বাইরে দৌড়াতে বললেন। তারা প্রাণপণে বেরিয়ে এলো, কিন্তু বাইরে এসে দেখলো একজন সহকর্মী নেই। সে যেন মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেছে। পরের দিন সকালে গোপন কক্ষটি আবার খুঁজতে গেল। অবাক হয়ে দেখা গেল দেয়ালটি একদম আগের মতোই অক্ষত। কোনো ভাঙ্গার চিহ্ন নেই, কোনো গোপন দরজা নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটি মরিচা ধরা নাম ফলক। তাতে লেখা, ডোমঘর নির্মাণ 1948। আর তার নিচে খুব ছোট্ট অক্ষরে আরেকটি লাইন লেখা, এখানে যারা ঢোকে তারা সবাই ফিরে আসে না। আরিফ বুঝলেন এটি শুধু একটি পরিত্যক্ত ভবন নয়, এটি এমন একটি রহস্যের অংশ যার উত্তর এখনো কেউ খুঁজে পায়নি। দূরে তখন আবারও ভেসে এলো সেই পরিচিত শব্দ, পরবর্তী অতিথি প্রস্তুত তো? আরিফ সেই রাতের পর ডোমঘরটি সিলগলা করে দিলেন। প্রশাসনের কঠোর নির্দেশ ছিল কেউ যেন আর সেখানে প্রবেশ করতে না পারে। কিন্তু 3 দিন পর অদ্ভুত একটি ঘটনা ঘটল। ডোমঘরের সামনে দায়িত্বে থাকা 2 প্রহরী হঠাৎ নিখোঁজ হয়ে গেল। তাদের অস্ত্র, টর্চ, এমনকি জুতাও ঠিক জায়গায় পড়েছিল। শুধু মাটিতে দেখা গেল কাদা মাখা অসংখ্য খালি পায়ের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, সব পায়ের ছাপ ডোমঘরের ভিতরে গেছে, একটিও বাহিরে যায়নি। ঘটনার খবর পেয়ে আরিফ আবার সেখানে পৌঁছালেন। এবার তিনি একা নন, সঙ্গে ছিল ফরেন্সিক দল, ভিডিও ক্যামেরা এবং শক্তিশালী আলো। রাত ঠিক 2টা। হঠাৎ পুরো এলাকা যেন কুয়াশায় ঢেকে গেল। ফরেন্সিক দলের একজন চিৎকার করে উঠল, স্যার, আমার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। সবাই আলো ফেলল, কেউ নেই, কিন্তু ভিডিও ক্যামেরার রেকর্ডিংয়ে দেখা গেল সত্যি একজন দাঁড়িয়েছিল। সাদা কাপড়ে মোড়া সেই অবয়বটি ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। তারপর হঠাৎ পুরো স্ক্রিন জুড়ে একটি মুখ ভেসে উঠল।
মুখটি ছিল সেই নিখোঁজ কনস্টেবল সোহেলের, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ফিসফিস করে বলল, আমাদের বের করো না, না হলে তোমরাও আমাদের মতো হয়ে যাবে। ঠিক তখন এই ডোমঘরের মেঝে কেঁপে উঠল। পুরনো টলিগুলো একে একে নিজেরাই নড়তে শুরু করলো। ধীরে ধীরে একটি বৃত্ত তৈরি করলো। বৃত্তের মাঝখানে মেঝে ফেটে খুলে গেল। নিচে ছিল অন্ধকারে ঢাকা একটি গভীর সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ থেকে ভেসে আসছিল শত শত মানুষের কান্না, চিৎকার আর সাহায্যের আকুতি। একজন সদস্য আতঙ্কে পিছিয়ে গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। মনে হলো অন্ধকার থেকেই কোনো হাত তাকে টেনে নিয়ে গেল। আরিফ দ্রুত বাকিদের নিয়ে বাইরে গেলেন। সকালের আলো ফুটতেই তারা আবার ভিতরে ঢুকলেন, কিন্তু অবাক হয়ে দেখলেন মেঝে একদম আগের মতো, কোনো সুড়ঙ্গ নেই। শুধু ধুলোর উপর রক্তের মতো লাল অক্ষরে একটি বাক্য লেখা, শেষ দরজাটি এখনো খোলেনি। আরিফ বুঝলেন এতদিন যা দেখেছেন তা ছিল কেবল শুরু। ডোমঘরের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য এখনো অন্ধকারের গভীরে লুকিয়ে আছে। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ শপথ করে বলে, অমাবস্যার রাতে কেউ ডোমঘরের খুব কাছে দাঁড়ায়। মাটির নিচ থেকে ধীরে ধীরে ভেসে আসে একটি কণ্ঠ, নিচে এখনো কেউ বেঁচে আছে।